আসসালামু আলাইকুম। সাদিক পাবলিকেশনের আয়োজনে সাদিক স্যারের পেজ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা প্রাইমারি শিক্ষক নিবন্ধন, বিসিএস সহ যে কোনো পরীক্ষার জন্য বাংলার একটা ধামাকা ক্লাস করব। আর নয় মুখস্থ, বুঝে পড়ে হবে পরীক্ষা ভীতি জয়। আমরা যদি বারবার মুখস্থ করি তাহলে কিছু মুখস্থ জিনিস আছে, বাট মুখস্থ আপনি বেশি দিন স্থায়ী ধরে রাখতে পারবেন না। আপনি যদি বিষয়টা বোঝেন, বোধগম্য হয়, আপনার যদি অন্তরে গেঁথে যায়, তাহলে কিন্তু ওইটা এভারলাস্টিং হবে, স্থায়ী হবে। তাই বাংলা ক্লাসটাকে আমরা এমনভাবে পড়ব যে মুখস্থ নাই, আপনি দেখা মাত্রই একটা মুচকি হাসি দেবেন এবং উত্তরে অ্যান্সার দেবেন। এবং বাংলা ব্যাকরণের নেভার মিসিং একটা টপিকস ধ্বনির পরিবর্তন। এই ধ্বনির পরিবর্তন আদো অন্ত নিয়ে আলোচনা হবে এবং আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এখান থেকে একটা নেভার মিসিং টপিকস আপনি যে পরীক্ষায় দেন না কেন এখান থেকে প্রশ্ন পাবেন। এবং এইখান থেকে যে প্রশ্নই আসুক না কেন, যে কয়টা প্রশ্নই আসুক না কেন, আর কখনোই ভুল হবে না। এই গ্যারান্টি আপনাকে ক্লাসের শুরুতেই দিয়ে দিচ্ছি। তো শুরুতে রিকোয়েস্ট করবো, কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন একটু কাইন্ডলি কমেন্টসে জানাবেন। তো আমি নিজেও একটু চেক করে নিই যে আমাকে ক্লিয়ারলি শোনা যায় কিনা বা দেখা যায় কিনা। আশা করি আপনারা আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন। তো আমি নিজেও একটু চেক করে নিই যে আমাকে ক্লিয়ারলি শোনা যায় কিনা বা দেখা যায় কিনা। ওকে, আশা করি সবাই আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন। তো আমরা শুরু করব। প্রথমেই বলেছিলাম যে মুখস্থ করলে কি বিপদেই না পরীক্ষায় পড়বেন যদি আপনি ধ্বনি পরিবর্তন এই টপিকসটা, এমনকি বাংলার এমন কিছু টপিকস আছে আপনি মুখস্থ করে যাবেন এক, পরীক্ষার সময় যে আর এক উত্তর করে আসবেন এবং মনে করবেন যে আপনি 100% অ্যান্সার সঠিক করেছেন, কিন্তু আপনি 100% ভুল অ্যান্সার করে এসেছেন। জাস্ট আমি একটা নমুনা আপনাদেরকে শেয়ার করি। নমুনা আমি শেয়ার করি, এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম আর কি। সো আসুন আমরা একটু একটু বোঝার চেষ্টা করি। দেখেন, যদি ধ্বনি পরিবর্তন আপনি মুখস্থ করেন তাহলে কি সমস্যাটায় আপনি পড়বেন। প্রথমত আমি আপনাদেরকে একটা আহ, বিষয় বললাম, দেখেন আজি, এটা হয়তো ক্লিয়ার, কালারটা ক্লিয়ার না। আচ্ছা, আমি একটা ধ্বনি পরিবর্তন আপনাদেরকে দিলাম। এই যে আজি থেকে দিলাম আইস, আজি থেকে আইস, বলেন তো এটা কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ? দেন আরেকটা বললাম যে আজি থেকে আজ, এটা কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ? আপনি মুখস্থ করে গেলেন আজি থেকে আইজ, আজি থেকে আইজ, আজি থেকে আজ এসে বসে পড়েছে, অথবা আজি থেকে আজ পড়ে গেছেন, এসেছে আজি থেকে আইজ। আপনি দুইটা একই রকম দেখতে, বাট আপনার মুখস্থ করেছেন ধরেন এটা অপিনিহিতি বা অন্য কিছু। এখন এই যে মুখস্থ করার ফল পরীক্ষার হলে কি ভয়াবহ হবে একটু খেয়াল করবেন। ইতিমধ্যে আমাদের সাথে লাইভে অনেকেই যুক্ত হয়েছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর এনটিআরসির আপডেট তথ্য আপনাদেরকে দেব, যদি সে বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে সেটা করবেন। এনটিআরসি আপনাকে অনেকেই বলছে যে পরিবর্তন আসবে। হ্যাঁ, এনটিআরসি কিন্তু একটা পরিবর্তন নিয়ে আসছে। তার মানে আমরা প্রথমে শুনেছিলাম যে লিখিত থাকবে না, এখন বলা হচ্ছে যে প্রিলি থাকবে না। আসলে সব কিছুই থাকবে, কিন্তু একটু ভিন্ন আদলে থাকবে, ভিন্ন স্টাইলে থাকবে, সে বিষয়টাও আমরা কথা বলবো। প্রিলি থাকবেই, কারণ এই যে 20 লাখ প্লাস পরীক্ষার্থী, এদের প্রিলি ছাড়া এই 20 লাখ প্লাস খাতা মূল্যায়ন করতে অনেক সময় লেগে যাবে। যে উদ্দেশ্যে তারা এই পরিবর্তন আনতে যাচ্ছে, দ্রুত যাতে নিয়োগ সম্পন্ন হয়। তো দ্রুত নিয়োগ সম্পন্ন করতে গেলে আপনাকে প্রিলির বিকল্প এখনো পর্যন্ত নাই, এবং খুব শর্টলি যদি কাউকে সিলেকশন করতে হয় প্রিলি রাখতে হবে। উইদাউট প্রিলি সিলেকশন করা খুব কঠিন। তো আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম, কি প্রশ্ন? যে আজি থেকে আইজ, এইটা ধ্বনি পরিবর্তনের কিসের উদাহরণ? এটা আমি চারটা যদি অপশন মুখে বলি, যে এটা কি সরলতের উদাহরণ, নাকি এটা অপিনিহিতের উদাহরণ, নাকি এটা স্বরভক্তি, নাকি এটা ব্যঞ্জন বিকৃতির উদাহরণ? দেখেন আপনি নিজেই কনফিউজড হয়ে গেছেন। যারা মুখস্থ করেন তারা কিন্তু মনে করতে পারবেন না, বাট আপনারা যারা বুঝে বুঝে পড়াশোনা করেছেন আমার দীর্ঘ বিশ্বাস আপনারা কিন্তু এটা পারবেন। দেখেন আজি থেকে আইস, আজি থেকে আইস, এটা কিন্তু অপিনিহিতি। এটা কি? অপিনিহিতি। যারা আহ, গতকালের ক্লাসটা করেননি তারা এই পেজেই ক্লাসটা দেওয়া আছে, আপনারা অপিনিহিতি কি জিনিস সেটা কিন্তু খুব ডিটেলস আলোচনা করেছিলাম। আর আজি থেকে আজ, এটা কিন্তু স্বরালোপের উদাহরণ। এটা কিসের উদাহরণ? এটা স্বরালোপ এবং মধ্য স্বরালোপের উদাহরণ।
সরালোপ। কিভাবে আমি একটু ব্যাখ্যা করি। তাহলে দেখেন দুইটা দেখতে কিন্তু একই রকম, দুইটা দেখতে কিন্তু একই রকম, আজি থেকে আইজ এবং আজি থেকে আজ দেখতে একই রকম, বাট ধ্বনি পরিবর্তন হয়ে গেছে ভিন্ন। সো কলিজার ভাই বোনেরা, এইটা কিন্তু বিপদ এড়ানোর জন্য আপনাকে বুঝে পড়তে হবে, বুঝে পড়ার কোনো বিকল্প নেই। যারা লাইভে সংযুক্ত আছেন আমি রিকোয়েস্ট করব, খুবই ইফেক্টিভ ক্লাস হচ্ছে, আপনারা ভিডিওটি শেয়ার দিবেন। ভিডিওটি শেয়ার দিলে আমরা আরও বেশি উৎসাহিত হব। আমরা এই যে আপনাদের জন্য ফ্রি ক্লাসগুলোর আয়োজন করি সাদিক স্যারের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে এই যে ক্লাসগুলো আয়োজন করি, যদি আপনারা যখন লাইভে অনেক বেশি স্বতঃস্ফূর্তভাবে ক্লাসগুলো করেন তখন আমরা আরও বেশি উৎসাহিত হই। টিচারদের ভালো লাগাতেও মানে শিক্ষার্থীদের যারা শিক্ষার্থী আছে তাদের অংশগ্রহণ। সো আপনারা আমাদেরকে যদি বেশি বেশি সাপোর্ট দেন আমরা আরও বেশি বেশি ক্লাস নিতে পারবো। তো ইতিমধ্যেই গাজীপুর থেকে দেখছেন, আচ্ছা দেখিনি, গাজীপুর থেকে দেখেছেন হোসেন এরশাদ, তানজিম মিলি, তারপরে তানজিম মিলি স্যার প্রিলি রিটেন একসাথে হবে, হ্যাঁ একসাথেই হবে। আচ্ছা হোসেন ইমরাদ বলেছেন ধ্বনি বিপর্যয়, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা লাইভে এসে একটু কমেন্টস করেন, একটু রিয়াক্ট দেন, আমাদেরকে একটু রিয়াক্ট দিয়ে উৎসাহিত করবেন। তো এখন আমি এখানে যে কথা বলছিলাম যে ধ্বনি পরিবর্তন শুধু এই টপিক্স না, বাংলা সাহিত্য বা অন্য যে কোনো টপিক্স যেগুলো বোঝার মতো আছে, আন্ডারস্ট্যান্ডিং টপিক্স, সেগুলো আপনাকে বুঝে যেতে হবে পরীক্ষায়। আর কিছু টপিক্স আছে মুখস্থ করতেই হবে, সেটা ভিন্ন কথা, কিন্তু যত বেশি আপনি বোধগম্য হয়ে শিখবেন ততই কিন্তু বেশি কাজে দেবে। আজি থেকে আইস, গতকাল আমি বলেছিলাম পরের ইকার অথবা উকার, উকার যদি আগেই উচ্চারিত হয় সেটা হবে অপিনিহিতি, সেটা হবে অপিনিহিতি। সেটা কি হবে? অপিনিহিতি। অপিনিহিতি কিভাবে হয়? যেমন আস, যে গতদিন বলেছিলাম সাধু থেকে সাউদ, দেখেন সাধু, এই সাধু থেকে কি হলো সাউদ, সাউদ। এই যে উকারটা, এই উকার সাধু, উটা কোথায় উচ্চারণ হচ্ছিল? উটা শেষে উচ্চারণ করছিল, কিন্তু আমি যখনই বললাম সাউদ এই উটা কিন্তু আগে চলে আসে। অর্থাৎ পরের ইকার বা উকার যদি আগে চলে আসে, আগে উচ্চারিত হয়, তাহলে সেটা হবে অপিনিহিতি। আমি গতকাল বলেছিলাম, যারা গতকাল আমার সাথে ছিলেন আশা করি এই বিষয়টা আপনাদের মনে আছে। আচ্ছা আমি শুরুতেই দুঃখ প্রকাশ করছি যে বিকাল 3টায় আমি এই ক্লাসটা নিতে চেয়েছিলাম, বাট আমার ব্যস্ততার কারণে সেটা নেওয়া হয়নি। সুতরাং আমার রেসপন্সিবিলিটির জায়গা থেকে এই রাতে টায়ার্ডনেস অবস্থায়ও আপনাদের সাথে ক্লাসে সাক্ষাৎ এসেছি। আশা করি আপনারা ব্যাপক সাপোর্ট দেবেন। সাপোর্ট কীভাবে দেবেন? আপনারা প্রপারলি কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এবং শেয়ার দিলে আপনার একটা বেনিফিট আছে, গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার টাইমলাইনে থেকে যাবে। তো পরের ইকার বা উকার যদি আগেই উচ্চারিত হয় সেটা হয় অপিনিহিতি। একইভাবে আজি থেকে আইজ, এটা কিন্তু এই যে আজি ধ্বনি পরিবর্তন গতকালও বলেছিলাম, এটা কিন্তু এখানে বানানটা দেখবেন না, উচ্চারণটা দেখতে হবে। ধ্বনি, ধ্বনি মানে কি? মুখ থেকে যেটা বেরোয় সেটাই ধ্বনি। তাহলে আজি ইটা কোথায় উচ্চারণ করছি? শেষে। আর এই আইজ ইটা কোথায় উচ্চারণ করছি? মানে এক ধাপ আগে, তাই এটা কিন্তু অভিনিহিতি। অভিনিহিতির সংজ্ঞা কি? যে পরের ইকার বা উকার যদি আগেই উচ্চারিত হয় তার নাম অভিনিহিতি। আর আজি থেকে আজ, আজি থেকে আজ দেখেন এই ইকারটাই লোপ হয়ে গেছে। এই ইকার আজি এই যে ইকার রস্বীকার, রস্বীকারটা এখানে হারিয়ে গেছে, তাই এটা স্বরালোপ হয়েছে। স্বর মানে কি? বর্ণ, আর লোপ মানে হারিয়ে যাওয়া, বিলুপ্ত হওয়া। সুতরাং আজি থেকে আজ এটা স্বরালোপ, এবং এই যে আজি থেকে আইজ এটা অপিনিহিতের উদাহরণ। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা একটু ক্লিয়ার কিনা একটু ক্লিয়ার করবেন, একটু কমেন্টসে জানান তো এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন কিনা, কে কে ক্লিয়ার? আজি থেকে আইজ এটা অপিনিহিতের উদাহরণ এবং আজি থেকে আজ এটা স্বরালোপের উদাহরণ। কে কে ক্লিয়ার একটু কাইন্ডলি কমেন্টসে জানান যে আমি ক্লিয়ার। যারা যারা ক্লিয়ার হয়েছেন একটু কমেন্টসে জানান যে যারা যারা ক্লিয়ার হয়েছেন। স্যার রাতে ক্লাস নিলেই ভালো হয়। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার ক্লাস অনেক ভালো লাগে। মিলি বরগুনা থেকে দেখছেন, আকলিমা, সবাই একটু কমেন্টস করেন। সব কমেন্টস আমি হয়তো দেখার সুযোগ পাবো না, তো আপনারা যদি বেশি অ্যাক্টিভ থাকেন তাহলে আরও বেশি ক্লাস নিতে উৎসাহিত হব। সো নেক্সট আমরা একটু যাই আজকের আমাদের ধামাকা ক্লাসের পরবর্তী টপিকস। আমরা কিন্তু গতদিন কিন্তু বেশ কয়েকটা টপিকস আলোচনা করেছিলাম, আগেও বলেছি, এই টপিকসগুলো আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা এখন দেখেন শিক্ষার্থীদের পরীক্ষার সময় একটা ভেজাল তৈরি হয়, যে ভেজালটা আপনারা প্রায় পড়েন, সেই ভেজাল নিয়ে এখন আলোচনা করব, যে ব্যঞ্জন বিকৃতি, বিষমীভবন এবং ধ্বনি বিপর্যয়।
এই জায়গায় যে প্যাচটা লাগে, ইতিমধ্যে আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন প্রায় 30-এর কাছাকাছি। আমরা চাই যে এটা 100-র কাছাকাছি লাইভে উঠবে, আপনাদের একটু সাপোর্ট দরকার, একটু শেয়ার দেবেন। দেখেন ব্যঞ্জন বিকৃতি, এখানে কি বলেছে, ব্যঞ্জন বিকৃতি, বিষমী ভবন এবং ধ্বনি বিপর্যয়, এই বিষয়টাগুলো একসাথে আমরা আলোচনা করব। কেন একসাথে আলোচনা করব? একসাথে আলোচনা করলে, এই যে তুলনামূলক আলোচনা করলে আপনার মেমোরিতে গেঁথে যাবে। আপনারা প্রস্তুত? আমি কিন্তু প্রস্তুত, একদম ক্লিয়ারলি দেখেন। ব্যঞ্জন বিকৃতি, আমি যদি বলি ধোপা, এখানে যদি বলি ধোপা, ধোপা, ধোপা থেকে আমি বললাম, সরি, এটা ধোবা থেকে ধোপা, ধোবা থেকে, ধোবা থেকে ধোপা, দেখেন ধোপা, ধোপা। একইভাবে আমি যদি বলি কবাট থেকে, কবাট থেকে কবাট, কবাট থেকে কপাট, বললাম কি কপাট, 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 এগুলো কিসের উদাহরণ? এগুলো হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। এখন দেখেন বিষমী ভবনের সাথে এইটা কি ধরনের প্যাচটা আপনাদের লাগে, বা ধ্বনি বিপর্যয়ের সাথে আপনাদের কিভাবে প্যাচটা লাগে। আমি ধ্বনি বিপর্যয়ের সাথে একটু দেখে আসি। দেখেন পিশাচ, এটা গতকালও আলোচনা করেছিলাম। পিশাচ, পিশাচ থেকে পিশাচ, পিশাচ। আবার রিক্সা থেকে, রিক্সা থেকে, রিক্সা থেকে রিস্কা, রিস্কা। দেখেন এই একটা এখানেই প্যাচটা লাগবে। আপনার দেখে মনে হচ্ছে না ধোপা থেকে, ধোবা থেকে ধোপা, আবার এখানে পিশাচ থেকে পিশাচ, আবার কবাট থেকে কপাট, আবার রিক্সা থেকে রিস্কা, একই ধরনের পরিবর্তন মনে হচ্ছে না? পরীক্ষার সময় যদি কবাট থেকে কপাট আসে, তাহলে আপনি কিন্তু খুবই ডাউটই পড়ে যাবেন যে এটা ব্যঞ্জন বিকৃতি নাকি ধ্বনি বিপর্যয়। শিক্ষার্থীরা আপনাদের এরকম হয় কিনা? আমার হতো। আমি কিন্তু এ পর্যন্ত প্রায় 13টার উপরে সরকারি চাকরির ভাইবা দিয়েছি। সো আমি এতগুলো ভাইবা দিয়েছি, তার মানে কিন্তু আরও অসংখ্য পরীক্ষা দিয়েছি। জীবনে কত পরীক্ষা দিয়েছি তার অ্যাডমিট কার্ডের গোনাগাথা নাই। তো ফাইনালি সরকারি চাকরি করি, তো সেখানে সেই জায়গা থেকে আমি বলছি যে আমি যে বিষয়গুলো ফেস করেছি, ইনশাল্লাহ আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন এই সেম প্রবলেমগুলো ফেস করবেন। তো এই জায়গায় আপনারা একটা প্রবলেমে ফেস করবেন। আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যেই 30 জনের উপরে লাইভে পেয়ে গেছি। ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। দেখেন ধোপা থেকে ধোপা, আবার পিশাচ থেকে পিশাচ, এটা ধ্বনি বিপর্যয়। আর এটা কেন ব্যঞ্জন বিকৃতি? এই যে প্যাচ, এই প্যাচটা আপনাদের আছে কিনা? অবশ্যই আছে। তো এই জায়গায় দেখেন ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি, বিকৃতি মানে কি? বিকৃতি মানে কিন্তু একটা বর্ণের পুরাটাই চেঞ্জ। বিকৃতি মানে কি? পুরাটাই চেঞ্জ। মনে রাখবেন ব্যঞ্জন বিকৃতি মানে কি? পুরাটাই চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ, CHANG, চেঞ্জ, পুরা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে ধোবা, এখানে কি ছিল? ব, ব, ব কি ছিল? ব। আর এখানে হয়েছে প, ধোপা, ধোপা। তার মানে ব্যঞ্জনের বিকৃতি ঘটে গেছে। কি ঘটে গেছে? পরিবর্তন হয়ে গেছে। এখানে দেখেন কবাট, এখানে ব ছিল কবাট, এখানে হয়েছে পট, প হয়ে গেছে কপাট, কপাট। এখানে ব্যঞ্জনের বিকৃতি ঘটে গেছে। কি ঘটে গেছে? ব্যঞ্জনের বিকৃতি ঘটে গেছে। বাট ধ্বনি বিপর্যয় এখানে একটু লক্ষ্য করেন, এখানে ছিল পিশাচ, পিশাচ, এখানে তালবুসা ছিল মাঝখানে, শেষে ছিল স। জাস্ট এরা স্থান বিনিময় করেছে। দেখেন পিশাচ, পিশাচ হয়ে গেছে। চটা শেষে ছিল, মাঝখানে চলে গেছে, তালবুসা মাঝখানে ছিল, সে শেষে চলে গেছে। একই রিক্সা, এই কটা মাঝখানে আছে আর এখানে কটা শেষে চলে গেছে। রিক্সা থেকে রিস্কা। অর্থাৎ ধ্বনি পরিবর্তন। আমরা যারা এই যে আমার ডিস্ট্রিক্ট হচ্ছে খুলনা ডিভিশনে, আমরা কিন্তু রিক্সাই বলি। কিন্তু আমি যখন প্রথম ঢাকা ইউনিভার্সিটিতে নীলক্ষেতে গেলাম, তো ম্যাক্সিমাম লোক বলে এই রিস্কা, এই রিস্কা, মানে তারা কিন্তু দন্তুসাটা আগে বলে রিস্কা, কিন্তু মিনিং কিন্তু একই। রিস্কা মানেও রিক্সা, রিক্সা মানেও রিক্সা। সো এই ধ্বনি পরিবর্তন মানে কিন্তু মানুষ মিনিংগত, অর্থগত কোনো পরিবর্তন নেই, জাস্ট ধ্বনিটা পরিবর্তন হয় স্থানভেদে। সো এইখানে এই যে এটা কিন্তু এই যে কর এবং দন্তুসা, এটা স্থান বিনিময় করছে। আমি গতকাল বলেছিলাম এটা বিপর্যয়, এটা বিপর্যয়। যেমন একটা ঝড় হলে এক জায়গার জিনিস আরেক জায়গায় চলে যায়, আর ওই জায়গার জিনিস সেখানে চলে আসে। আপনার বাড়ির একটা বদনা উড়ে যেয়ে অন্য বাড়িতে চলে যেতে পারে, তাদের বাড়ির একটা অন্য একটা জিনিস আপনার বাড়িতে চলে আসতে পারে। এই যে এইটা হচ্ছে বিপর্যয়, অর্থাৎ ঘূর্ণিঝড় একটা বিপর্যয়। এই বিপর্যয় যেমন এক জায়গার জিনিস অন্য জায়গায়, অন্য জায়গার দিকে এখানে চলে আসে, এই রকম এখানে বর্ণটাও ওই সেম ঘটনা ঘটে। অর্থাৎ এখানকার বর্ণ ওইখানে, ওখানকার বর্ণ এখানে চলে যায়। মানে রিক্সা থেকে রিস্কা, এটা বিপর্যয় হয়েছে। আর এখানে দেখেন পুরো বর্ণটাই চেঞ্জ হয়ে গেছে। কবাট থেকে কপাট,
এই বটা প হয়ে গেছে, কভার থেকে কপার্ড হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা কি এই বিষয়টা ক্লিয়ার কিনা যে এই যে ব্যঞ্জন বিকৃতি এবং ধ্বনি বিপর্যয় এই বিষয়টা ক্লিয়ার কিনা? আমি মানে অবশ্যই এই পরীক্ষায় কিন্তু এই প্যাসে আপনি পড়বেন, আমি পড়ি, সো আপনাদেরকে সেই জায়গাটা ক্লিয়ার করে দিলাম। একইভাবে দেখেন ধাইমা, ধাইমা থেকে ধাইমা থেকে হয়ে গেল দাইমা, দাইমা কি হয়ে গেল? দাইমা, 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 ধাইমা থেকে দেখেন এই যে ধ, এটা কি বিকৃতি হয়ে কি হয়ে গেল? দ। এই জন্য এটার নাম ব্যঞ্জন বিকৃতি। এটা ধ কি ব্যঞ্জন, আর এই দও ব্যঞ্জন, কিন্তু এখানে ধ ছিল, এটা দ হয়ে গেছে, এটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। কিন্তু আমি যদি বলি বাস্ক, বাক্স, আমি যদি বলি বাক্স, দেখেন গয়াকার ক দন্তসা, বাক্স থেকে আমি বললাম বাস্ক, বাস্ক, এই দন্তসাটা আগে বললাম, তাহলে দেখেন বাক্স থেকে বাক্স, তাহলে জাস্ট বর্ণ পরিবর্তন হলো, তাহলে আমরা এটার মানে ধ্বনি বিপর্যয়। তাহলে ধ্বনি বিপর্যয় এবং ব্যঞ্জন বিকৃতি আমি অবশ্যই আপনারা ক্লিয়ার হয়েছেন। যারা মনোযোগ সহকারে শুনছেন, আমার বিশ্বাস এই জায়গা থেকে প্রশ্ন আসলে আপনি পরীক্ষায় আর কখনো ভুল করবেন না। আর যারা তোতা পাখির মতো মুখস্থ করে, তারা 3 দিন মুখস্থ রাখতে পারবে, সর্বোচ্চ 7 দিন, 8 দিনের দিন তারা ভুলে যাবে। কিন্তু আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি, আগামীতে প্রাইমারি, নিবন্ধন, বিসিএস যাই পরীক্ষা দেন না কেন, এইভাবে যদি আপনি গোছালোভাবে পড়তে পারেন প্রত্যেকটা টপিকস, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি না টিকে পারবেন না। আপনার প্রিভিয়াস রেজাল্ট কি ছিল ওটা ডাজেন্ট ম্যাটার। আপনি আগে সি গ্রেড পাওয়া না বি গ্রেড পাওয়া, এটা কোনো বিষয় না। আপনি যদি পড়াটা উপলব্ধি দিয়ে মানে হৃদয়ঙ্গম করতে পারেন, তাহলেই আপনার পড়াটা হবে ইফেক্টিভ। আচ্ছা, এবার আসেন, দেখেন বিষমী ভবন, ব্যঞ্জন বিকৃতি এবং ধ্বনি বিপর্যয়, এই জায়গায় কিন্তু প্যাচ লাগে। সেই প্যাচটা আমি আপনাদেরকে খুলে দেবো, এরপরে আর কোনোদিন আসলে ঝামেলা হবে না। দেখেন আমি যদি বলি শরীর, আমি যদি বলি শরীর, দেখেন শরীর থেকে আমরা বলি শরীর, 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 দেখেন এটা কিন্তু বিষমী ভবন, এটা কি হয়ে গেল? বিষমী ভবন। আপনারা বলতে পারবেন এটা তো এই যে বর্ণ পরিবর্তন হয়ে গেল, এটা তো ব্যঞ্জন বিকৃতি, তাই না? এই যে এখানে বদ জায়গায় কি হয়েছিল, এই যে বদ জায়গায় এখানে প হয়ে গেছিল, এখানে রদ জায়গায় ল হয়ে গেছে, তাহলে তো এটা ব্যঞ্জন বিকৃতির উদাহরণ। আপনারা অনেকেই এরকম সস্তা চিন্তা ভাবনা করবেন না। আমরা যারা দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, আমরা ওরকম সস্তা চিন্তা ভাবনা করি না। আমরা পড়ানোর এক্সপিরিয়েন্স সেই স্টুডেন্ট লাইফ থেকে। সো আমি বিশ্বাস করি এটা আর কখনোই ভুল হবে না। এটা বিষমী ভবন কখন হবে, আর কখন ব্যঞ্জন বিকৃতি হবে, কখন ধ্বনি বিপর্যয় হবে, একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ 50-এর উপরে ক্লাসে আমাদের চলে এসেছে। দেখেন শরীর, এখানে দেখেন দুইটা র ছিল, দুইটা, এটাও র, এটাও র, মানে এটা কি ছিল? সমান ছিল, দুইটা বর্ণ কি ছিল? সমান। আচ্ছা, সমান, সমবাহু ত্রিভুজ কাকে বলে? সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের 3টা বাহু সমান। তার মানে এখানে দুইটা র ছিল, তাই এটা কিন্তু সমীভবন ছিল। আর এই সমান জিনিসকে একটা অসমান করা হয়েছে, এটা ল করা হয়েছে, একটা রকে ল করা হয়েছে। তার মানে দুইটা র সমান ছিল, একটা রর পরিবর্তে একটা ল করা হয়েছে, অর্থাৎ সমান জিনিসকে অসমান বানানো হয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে বিষমী ভবন। এটার নাম কি হয়েছে? এই জন্য বিষমী ভবন। একইভাবে আমরা যদি দেখি লাল, দেখি লাল, লাল, এখন যদি এই লাল থেকে আমি বলি নাল, লাল থেকে আমি যদি বলি নাল, এই নাল, নাল, তাহলে আপনারা কি বলবেন যে এটা ব্যঞ্জন বিকৃতি? এই লটা দন্তান্ন হয়ে গেছে, এই জন্য কি ব্যঞ্জন বিকৃতি বলবেন? না, এটাই যে এটাও ল, এটাও ল, দুইটা সমান ছিল, একটাকে মানে অসমান করা হয়েছে, নাল, তাই এটা বিষমী ভবন। প্রিয় ভাই বন্ধুরা, আপনারা কি বুঝতে পেরেছেন কিনা, ক্লিয়ার কিনা, এই 3টা টপিকস ক্লিয়ার কিনা? এবং আপনারা একটু বলেন যারা ইতিমধ্যে 10-12টা পরীক্ষা দিয়েছেন, এইগুলো ফেস করেছেন কিনা? আমার দৃঢ় বিশ্বাস আপনারা এইগুলো ফেস করেছেন, এবং আজকের পরে এই সমস্যা আপনাদের থাকবে বলে আমি বিশ্বাস করি না, যদি আপনারা এইটা ভালোভাবে বুঝতে পারেন। আর যদি বুঝতে নাও পারেন, এই ভিডিও শেষ হয়ে যাবে, ভিডিও থেকে যাবে, তখন আপনারা এই ভিডিওটা আবারও দেখে নেবেন, দেখবেন একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আমি শিওরলি বলছি যে আপনাদের এটা পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আমি আবারও বলি, ব্যঞ্জন বিকৃতি মানে কি? একটা ধ্বনির পরিবর্তন হয়ে যাবে। জাস্ট এই যে ধোপা থেকে ধোপা, এই যে ধোপা থেকে এখানে ব ছিল, এখানে হয়ে গেছে প, ধোপা, ধোপা। আর হচ্ছে যখন কিনা বিষমী ভবন হবে, এখানেও কিন্তু বর্ণের পরিবর্তন হবে, বাট দুইটা একই বর্ণ জিনিস ছিল, কিন্তু একটা বর্ণ চেঞ্জ হবে। এখানে কিন্তু দুইটা একই বর্ণ ছিল না, ভিন্ন ভিন্ন বর্ণ ছিল, ভিন্ন ভিন্ন বর্ণের আর একটা রূপ পরিবর্তন হয়েছে, তাই এটার নাম ব্যঞ্জন বিকৃতি। আর এখানে একই বর্ণ ছিল, একই বর্ণ থেকে অন্য বর্ণ করা হয়েছে, তাই শরীর থেকে শরীর। আসলে ধ্বনি পরিবর্তন মানে কি? ধ্বনি পরিবর্তন মানে আমরা বুঝি
যে আমরা মুখে সেটাই উচ্চারণ করি যেটা আমাদের বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই না? আমরা কিন্তু শরীর এটা কতজন শুদ্ধ বাংলায় বলি? আমরা ম্যাক্সিমামই বলি শরীর। অন্তত আমাদের খুলনা ডিভিশনের মানুষ আমরা শরীর বলি। আপনারা অন্য ডিভিশনের মানুষ কি বলেন আমি জানি না, তবে আমরা কিন্তু এই যে শরীরের পরিবর্তে শরীরই বলেন। 99% মানুষ খুলনা বিভাগের আমার সাথে একমত হবেন যে আপনারা শরীর ভালো আছে এইটাই বলি। বাবা তোমার শরীর ভালো আছে, এই যে শরীর বলি, তার মানে এটা কিন্তু ধ্বনির পরিবর্তন, এবং এই সেই ধ্বনির পরিবর্তন কি ধ্বনির পরিবর্তন? এটা বিষমীভবনের পরিবর্তন। তো বিষমী পরিবর্তন, বিষমীভবন কখন হবে? যদি একই বর্ণ চেঞ্জ হয় তাহলে বিষমীভবন, আর ভিন্ন ভিন্ন বর্ণ যদি চেঞ্জ হয়, যেমন কবাট থেকে কপাট, এরকম যদি ভিন্ন বর্ণ চেঞ্জ হয় তাহলে সেটা কিন্তু ব্যঞ্জন বিকৃতি, সেটা হবে ব্যঞ্জন বিকৃতি। মাশাআল্লাহ, আপনাদের অলরেডি 62+ লাইভে সংযুক্ত হয়েছেন, আমার দেখে খুবই ভালো লাগছে। আপনাদের কমেন্টসগুলো একটু পড়তে একটু অসুবিধা হচ্ছে, মোবাইলটা আমার কাছে নাই। তারপরে মিলি বলছে অসাধারণ স্যার, এমনভাবে কেউ কখনো বুঝায় নাই, আপনার আরো বেশি ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের এই ধরনের কমপ্লিমেন্টস আসলে আমাদেরকে ক্লাস দিতে আরো বেশি উৎসাহিত করবে। সিদ্ধাতুল জুই বলেছেন খুবই সুন্দর। আচ্ছা, আইরিন মনি বলেছেন অনেক সুন্দর করে বুঝান স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যদি এইভাবে আমাকে আরো বেশি উৎসাহিত করেন, আপনাদের জন্য আগামীতে আরো বেশি চমক থাকবে। সাদিক স্যারের পেজ থেকে আপনাদের জন্য একদম সে ফ্রি সার্ভিসই পাবেন, এই ফ্রি সার্ভিস দিয়েই আপনারা নিবন্ধনে পাস করে আসবেন। আর যদি পেইড বেসে ভর্তি হন, নো ডাউট আপনারা আনডাউটলি আপনারা ভালো করতে পারবেন। তাহলে আর ধ্বনি বিপর্যয় মানে কি? জাস্ট একটা এক বর্ণ জাস্ট স্থানান্তর হবে, স্থান বিনিময় হবে। তালবস্যা শেষে ছিল সামনে চলে আসবে, আর চ মাঝখানে ছিল সেটা শেষে চলে, স্থান বিনিময় হলে সেটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। আর যদি পুরা বর্ণ চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা ব্যঞ্জন বিকৃতি। আর বিষমীভবন হবে যদি দুইটা একই বর্ণ থাকে ভিন্ন বর্ণে রূপান্তরিত হয়। যদি এই বিষয়গুলো ক্লিয়ার থাকে আপনারা একটু কমেন্টসে বলবেন ক্লিয়ার ডান লিখে দেন। আমি নেক্সট টপিকসে চলে যাব। আচ্ছা, কিছু এমসিকিউ সলিউশন করে আসলে কেমন হয়, নাকি এরকম কন্টিনিউ করব? আগে আমি যে কোনো বিষয় আগে লেকচার মেথডে আলোচনা করি, দেন হচ্ছে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে সেটাও কিন্তু আছে। এই স্লাইডের শেষে আপনাদেরকে বারবার এসে যাওয়া প্রশ্ন, এরকম বেশ কিছু প্রশ্ন আপনাদের দেওয়া হয়েছে, সেখান থেকে আপনারা কমন পাবেন, এবং কি কারণে সেটার উত্তর হচ্ছে সেটাও কিন্তু থাকবে। ওকে, আমরা এখন পরবর্তী টপিকসে যাই। স্বরসঙ্গতি যেটাকে ইংরেজিতে বলা হয় ভাওয়েল হারমোনি, অর্থাৎ স্বরবর্ণের মধ্যে একটা সঙ্গতি করে তারা আপোষে বর্ণ চেঞ্জ করবে। আপোষে কি করবে? বর্ণ চেঞ্জ করবে, স্বরসঙ্গতি। দেখেন, স্বরসঙ্গতি কাকে বলে? স্বরসঙ্গতি বলছে একটি স্বরের প্রভাবে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে। স্বরসঙ্গতি কি হবে? একটা বর্ণের কারণে অন্য একটা বর্ণের কি হবে? পরিবর্তন হয়ে যাবে, তাকে বলবে স্বরসঙ্গতি। দেখেন, এই যে দেশি থেকে হয়েছে দিশি, হ্যাঁ, আমাদের সেই একই কথা আমি আবারও বলবো যে মানে আঞ্চলিক ভাষায় কিন্তু বলে এটা হচ্ছে দেশি মুরগি, এটা হচ্ছে দেশি মানে দেশি জাম। দেশি বলে না, দেশি বেশি বলে, দেশি জামরুল, এরকম। তো এই যে এইটা কিন্তু দেশি থেকে দিশি, আসলে আমরা মানুষ মুখে আপ অ্যান্ড ডাউন করতে বা কষ্ট করে উচ্চারণ করার চেয়ে সহজে যেটা উচ্চারণ হয় আঞ্চলিকতা, সেইটার দিকে চলে যায়। দেখেন, দেশি, এই যেখানে দে একার বলতে হচ্ছে, আবার ইকার বলতে হচ্ছে দেশি, তাই না? শুদ্ধ বানানে আমাকে একবার দে একার বলতে হচ্ছে, আর একবার বলতে হচ্ছে ই, দেশি। এই যে দুইবার দুই রকম এই যে মুখটাকে সংবৃত বিবৃত এগুলো করতে হচ্ছে। বাট দিশি যদি আপনি বলেন তাহলে এক নাগাড়ে হয়ে যাচ্ছে দিশি। তাহলে আমরা আমাদের উচ্চারণের সুবিধার জন্য যে পরিবর্তনটা করি সেটাই স্বরসঙ্গতি, সেটাই আমরা কি করি? স্বরসঙ্গতি করি। একইভাবে দেখেন, মুলা যদি মু এবং লা দুই অ্যাকসেন্টে উচ্চারণ করতে হচ্ছে, কিন্তু যদি আপনি মূলো বলেন মূলো, দেখেন মুখটাকে অত বেশি বিকৃত করা লাগছে না, অত বিবৃত সংবৃত করা লাগছে না, মূলো। সো এই যে আমরা আমাদের উচ্চারণের সুবিধার জন্য এই ধ্বনির পরিবর্তনগুলো করি, আর এই ধ্বনির পরিবর্তনগুলোর নামই হচ্ছে স্বরসঙ্গতি। আর এই স্বরসঙ্গতি কেন ঘটে? বলছে একটি স্বরের প্রভাবে অন্য স্বরের পরিবর্তন ঘটে। একটি স্বরের প্রভাবে অন্য স্বরের মানে একটি স্বরের প্রভাবে অন্য স্বরের পরিবর্তন ঘটে।
আচ্ছা, এখানে একইভাবে বিলাতি থেকে বিলিতি, ইচ্ছা থেকে ইচ্ছে। সো আমরা এইগুলো একটু দেখব যে স্বরসঙ্গতি আবার তিন ধরনের। স্বরসঙ্গতি আবার কয় ধরনের? তিন ধরনের। এখন একটু দেখি। প্রথম হচ্ছে পুরোগত। পুরোগত স্বরসঙ্গতি। পুরোগত। পুরোগত মানে হচ্ছে দেখেন, আদি স্বর অনুযায়ী অন্তঃস্বরের পরিবর্তন হলে, আদি স্বর অনুযায়ী অন্তঃস্বরের পরিবর্তন হলে এটা, এই কথাগুলো বললে আপনাদের মাথার উপর দিয়ে চলে যাবে। কিন্তু গত ক্লাস যারা বলেছিলেন করেছিলেন তাদের অবশ্যই মনে থাকার কথা, আদি মানে শুরু। শুরু, আদি মানে কি? আদি, আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাম। আদি মানে কি? প্রথম। অর্থাৎ প্রথম বর্ণের প্রভাবে যদি অন্য বর্ণ পরিবর্তন হয় তাহলে তাকে বলবে পুরোগত স্বরসঙ্গতি। পুরোগত অর্থাৎ প্রথম বর্ণ। এই যে মূল, দেখেন মূলা, মু, মুখে একটু মুখের দিকে খেয়াল করেন। লা, দেখেন আমার মুখটাকে কতভাবে আপ অ্যান্ড ডাউন করতে হচ্ছে, সংবৃত বিবৃত করতে হচ্ছে। কিন্তু আমি যদি মূলো, তাহলে আমার মুখটাকে অত বেশি কষ্ট করতে হচ্ছে না। সো এই যে মূরের প্রভাবে এটা লো হয়ে গেল, অর্থাৎ প্রথম বর্ণের প্রভাবে পরেরটা ওকার হয়ে গেল, মূলো। তাহলে এটা প্রথম বর্ণের কারণে শেষ বর্ণের পরিবর্তন হলো, শেষ ধ্বনির পরিবর্তন হলো, এই জন্য এটার নাম হচ্ছে প্রগত। এই জন্য এটার নাম কি? প্রগত স্বরসঙ্গতি। একইভাবে তুলা, তু লা, দেখেন আপনাকে তু বলতে হচ্ছে একবার, আবার লা বলতে হচ্ছে আর একবার। কিন্তু আপনি তুলো তুলো বলেন, দেখেন তমন কোনো ঠোঁটের আপ অ্যান্ড ডাউন করতে হচ্ছে না। অর্থাৎ আমরা মুখে জড়তাকে বা সহজ করার জন্য তুলার জায়গায় তুলো বলতে বেশি পছন্দ করি। এই যে তুলা, তাহলে এই তুর প্রভাবে লো হয়ে যাচ্ছে কিন্তু তুলো। তাহলে এইটা যে প্রথম বর্ণের প্রভাবে শেষ বর্ণের পরিবর্তন হচ্ছে, এই জন্য এটার নাম কি? পুরোগত। পুরোগত, এটার নাম কি? পুরোগত। অর্থাৎ প্রথমটার কারণে, পুরোতে প্রথমটার কারণে শেষটার পরিবর্তন, তাই পুরোগত স্বরসঙ্গতি। কিন্তু পরীক্ষায় হয়তো অত স্পেসিফিক ভাবে নাও আসতে পারে, জাস্ট পরীক্ষায় আসতে পারে এরকম মূলা থেকে মূলো, এটা কিসের পরিবর্তন? এটা কি ধরনের পরিবর্তন? এটা কি স্বরাগম, নাকি এটা অপিনিহিতি, নাকি এটা আহ, এই যে স্বরসঙ্গতি? কিসের উদাহরণ? এটা অবশ্যই স্বরসঙ্গতির উদাহরণ। এটা অবশ্যই স্বরসঙ্গীতের উদাহরণ। মাশাআল্লাহ, আমাদের 86+ লাইভে সংযুক্ত হয়ে গেছেন। আনবিলিভেবল, গত ক্লাসেও কিন্তু এত পার্টিসিপ্যান্ট আমি পাইনি। খুবই ভালো লাগছে যে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। একেবারে সকা থেকে শিখে এই যে আমরা, এটাও কিন্তু এই পরিবর্তনটা হয়েছে। অর্থাৎ প্রথম বর্ণের কারণে যদি শেষ বর্ণের পরিবর্তন হয়, তাহলে তার নাম হবে পুরোগত পরিবর্তন। সেটা হবে কি? পুরোগত স্বরসঙ্গতি। পুরোগত স্বরসঙ্গতি। আশা করি বুঝতে পেরেছেন। যারা মাঝখান দিয়ে ক্লাসে ঢুকেছেন তারা একটু ধৈর্য সহকারে 5 মিনিট ক্লাসে থাকুন, আপনারাও সব টপিক বুঝতে পারবেন। মাঝখানে হুট করে এসে যদি বুঝতে না পেরে চলে যান, সেটা কিন্তু সে দায়ভার আমার না। আপনারা শুরু থেকে ক্লাস করবেন, তাহলেই একদম প্রতিটা টপিক বুঝবেন। আর যদি মাঝখানে এসে হঠাৎ করে চলে যান, তাহলে বলবেন স্যার কি পড়ায় না পড়ায় কিছুই তো বুঝি না। এরকম যেন ঘটলে এটাও আমার জন্য কষ্টের হবে। সো আপনারা অন্তত 5 মিনিট ক্লাস করবেন, তারপরে বলবেন যে জাহাঙ্গীর স্যারের ক্লাস করে আমি কিছুই বুঝিনি। এ পর্যন্ত আমি এত স্টুডেন্ট পড়িয়েছি অফলাইনে, অনলাইনে খুবই কম। বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি ম্যাথও ক্লাস করাই, ম্যাথ চমৎকার ক্লাস করাই। ম্যাথের ক্লাস আমি আপনাদেরকে নেব। সো বাংলা দিয়েই আমি ক্লাসটা নিয়েছি সাদিক স্যারের বিশেষ অনুরোধে। আমাদের যে বাংলা স্যার আছেন তিনিও দারুণ ক্লাস নেন, বাট স্যার একটু ব্যস্ত থাকার কারণে, মানে লিখিত পরীক্ষার বই তৈরি করার কাজে ব্যস্ত থাকার কারণে তার জায়গায় আমি সাপোর্ট দিচ্ছি। সো আমি আপনাদের সাথে ম্যাথ ক্লাসেও কিন্তু আপনাদের সাথে সাক্ষাৎ করব। সো আসুন, আমরা যে শিখতেছিলাম কি? স্বরসঙ্গতি। আমরা কি শিখতেছিলাম? স্বরসঙ্গতি। আপনাদের মনে আছে তো? স্বরসঙ্গতি 3 ধরনের। স্বরসঙ্গতি কি বলছিলাম? যে স্বরসঙ্গতি কিন্তু 3 ধরনের। স্বরসঙ্গতি কয় ধরনের? 3 ধরনের। এক হচ্ছে প্রগত স্বরসঙ্গতি, আর এখন যেটা দেখবো মধ্যগত স্বরসঙ্গতি, আর আরেকটা হচ্ছে অন্তগত স্বরসঙ্গতি। এখন মধ্যগত, আগে দেখলাম যে প্রথম বর্ণের কারণে শেষ বর্ণের বা শেষ ধ্বনিতে পরিবর্তন হয়েছে, সেই জন্য সেটা পুরোগত হয়েছিল। যেমন মূলা থেকে মূলো হয়েছিল, তাই না? মূলা থেকে কি হয়েছিল? মূলা থেকে মূলো, তুলা থেকে তুলো, তাই হয়েছিল না? এই যে প্রথম বর্ণের কারণে যদি শেষ বর্ণের পরিবর্তন, শেষ ধ্বনির পরিবর্তন হয়, সেটা হচ্ছে পুরোগত পরিবর্তন। আর মধ্যগত মানে মধ্যগত স্বরসঙ্গতি কখন হবে? যদি শেষটা এবং প্রথমটা অর্থাৎ আদ্যস্বর মানে প্রথম স্বর, আর অন্তঃস্বর মানে শেষ স্বর,
এই প্রথম এবং শেষের চাপে পড়ে মাঝখানে যদি পরিবর্তন হয় তার নাম মধ্যগত স্বরসংগতি। জাস্ট একদম সুন্দর একটা উদাহরণ দেখেন, বিলাতি, বিলাতে এখানে বয় রস্বীকার আছে, এখানে তয় রস্বীকার আছে, কিন্তু মাঝখানেরটা কি আছে, আকার। বলছে ভাই আমি তুমি সামনে সামনে এবং পিছনে সবাই রস্বীকার, তুমি কেন মাঝখানে একা আকার থাকবে, তুমিও রস্বীকার হয়ে যাও। তাই বিলাতি এটা না হয়ে যায় বিলিতি। কি হয়ে গেল, বিলিতি। আমরা বিলাতির জায়গায় বিলিতি বেশি বললে কেন বলি, কারণ এটা আমাদের উচ্চারণ করতে কম কষ্ট হয়, এই জন্যই আঞ্চলিকতা তৈরি হয়। কিন্তু তাহলে মাশাল্লাহ আমাদের 80+ লাইভে সংযুক্ত হয়েছে। তাহলে মধ্যগত স্বরসংগতি মানে এই প্রথম এবং শেষ এই দুইটার মানে কি বলবো প্রেসারে মাঝখানের জন পরিবর্তন হয়ে গেছে, এই রস্বীকার হয়েছে বিলাতি থেকে বিলিতি। তাহলে এটা মধ্যগত পরিবর্তন, এটা মধ্যগত স্বরসংগতি। এটা কি হবে, মধ্যগত স্বরসংগতি। এই বিষয়টা ক্লিয়ার কিনা, প্রগত এবং মধ্যগত স্বরসংগতি আপনাদেরকে একদম ক্লিয়ার কিনা, পানির মতো ক্লিয়ার কিনা? যারা ক্লিয়ার হয়েছেন তারা একটু কাইন্ডলি কমেন্টসে জানাবেন যে হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, আইরিন মনি বলছে স্যার যে টপিকস বোঝানো শেষ হয়েছে ওইটা থেকে এমসিকিউ নেওয়ার জন্য বলেছিলাম, কারণ স্যার জিজ্ঞেস করেছিল এমসিকিউ ধরবে কিনা, আমি সেটার উপর উত্তর দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সেলিম স্যার কবে ক্লাস নেবে? স্যার ব্যস্ত আছেন, স্যার ক্লাস নেবেন, খুব স্যার অসাধারণ ক্লাস নেন, স্যার ফ্রি হলে ইনশাল্লাহ ক্লাস নেবেন। সো আমরা মধ্যগত স্বরসংগতি আর প্রগত স্বরসংগতি এই বিষয়টা ক্লিয়ার কিনা। এখন আমরা কিন্তু স্বরসংগতি যে 3 ধরনের সেটা আরেকটা ধরনের আমরা দেখব, সেটা হচ্ছে পরাগত, পরাগত বা অন্তর্গত স্বরসংগতি। তাহলে আমরা স্বরসংগতি শিখতেছি, কি শিখতেছি প্রিয় ভাই বোনেরা, কি শিখতেছি আমরা? স্বরসংগতি শিখতেছি। কি শিখতেছি? স্বরসংগতি। স্বরসংগতির আমরা 3 ধরনের স্বরসংগতি শিখতেছি। যে স্বরসংগতি কয় ধরনের? 3 ধরনের। এক ধরনের হচ্ছে কি প্রগত, একটা প্রগত প্রগত স্বরসংগতি। 2 নম্বর হচ্ছে মধ্যগত স্বরসংগতি, মধ্যগত স্বরসংগতি, মধ্যগত স্বরসংগতি। আর 3 নম্বর হচ্ছে পরাগত, পরাগত বা অন্তর্গত স্বরসংগতি, পরাগত বা অন্তর্গত স্বরসংগতি, পরাগত স্বরসংগতি। এখন দেখেন এই প্রগত মানে কি প্রথমটার প্রভাবে শেষটার পরিবর্তন, মধ্যগতটা মানে কি শেষ এবং প্রথমটার প্রভাবে মাঝখানেরটা পরিবর্তন, আর পরাগত মানে কি শেষেরটার কারণে প্রথমটার পরিবর্তন। শেষেরটার কারণে পরাগত মানে কি শেষেরটার কারণে প্রথমটার পরিবর্তন হলে সেটা হবে পরাগত পরিবর্তন। যেমন যেমন দেখেন দেশি, দেশি এখানে তালবসা ছিল, এই দেশি থেকে বলছে ভাই আমি রসিকার, তুমি কেন একার, তুমি আমার কারণে পরিবর্তন হয়ে যাও। এই যে দেশি থেকে দিশি হয়ে গেছে, দেশি থেকে কি হয়ে গেছে, দেশি। মানে এই শেষেরটার কারণে প্রথমটার পরিবর্তন হয়েছে, তাই এর নাম পরাগত। মানে পরেরটার কারণে, পরবর্তীটার কারণে প্রথমটার পরিবর্তন হয়েছে, তাই এর নাম কি, পরাগত পরিবর্তন। আর পুরোগত পরিবর্তন মানে পুরোতে প্রথম প্রথম প্রথমটার কারণে শেষটার পরিবর্তন হলে পরাগত পরিবর্তন, প্রগত পরিবর্তন। দেখুন যেমন তুলা থেকে কি বলেছিলাম, তুলা থেকে তুলো, তুলা থেকে তুলো। দেখেন এই তুর কারণে, তু কিন্তু এটা চেঞ্জ হয়নি, শেষেরটা চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে পুরোগত। পুরো মানে কি প্রথমটার কারণে শেষটার পরিবর্তন। মধ্যগত মানে কি প্রথম এবং শেষটার কারণে মানে মাঝখানেরটা পরিবর্তন। যেমন বিলাতি থেকে বিলিতি, বিলাতি থেকে কি হবে, বিলাতি থেকে বিলিতি, বিলাতি থেকে বিলিতি, বিলিতি। দেখেন পরাগত, পরাগত দেশি থেকে কি হয়েছে, দেশি থেকে হয়েছে দিশি, দেশি থেকে কি হয়েছে, দিশি। তার মানে এখানে একটা জিনিস লক্ষণীয় যে এই শেষের কারণে কিন্তু প্রথমটা পরিবর্তন হলো। তাহলে প্রথমটার কারণে পরিবর্তন হলে পুরোগত, মাঝখানেরটা পরিবর্তন হলে মধ্যগত, আর শেষেরটার কারণে প্রথমে পরিবর্তন হলে পরাগত, পরাগত পরিবর্তন। আচ্ছা এই এই যে স্বরসংগতি আপনাদের ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি, 3 ধরনের স্বরসংগতি আপনারা একদম পানির মতো ক্লিয়ার হয়েছেন কিনা? আচ্ছা সাবিনা ইসলাম মাইদুল ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। আল আমিন মাইন বলেছেন জি আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আইরিন বলেছেন ক্লিয়ার। নিবন্ধনে কি প্রিলি থাকবে, এটা কি সত্য নাকি মিথ্যা? আমি এই বিষয়টা ইতিমধ্যে আমাদের সাদিক স্যার ক্লিয়ার করেছে গতকাল রাত 11:30টায় লাইভে, যে যারা লাইভটা মিস করেছিলেন দেখে নেবেন। তবে আমি আপনাদেরকে বলছি যে 20 লাখ প্লাস পরীক্ষার্থী তাদের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করা মানে লং টাইমের ব্যাপার, এবং সেই খাতা মানে অধিক সংখ্যক টিচার দিয়ে মূল্যায়ন করলে কিন্তু খাতার যে ভ্যারাইটি হয়, নাম্বারের ভ্যারাইটি চলে আসে। সো এখানে কিন্তু তারা এই বিষয়টা ভেবেছেন, তবে লিখিত এবং প্রিলি দুটা একসাথেই হবে, এটা এমনটাই আভাস পেয়েছি। একদম চূড়ান্ত বিষয় যখন আমাদের কাছে চলে আসবে
তখন আপনাদেরকে আপডেট জানাবো। যে বিষয়টা এখন আলোচনাধীন সেই বিষয়টা নিয়ে এখনই আমরা যদি মুখ খুলি, এটা তাদের ইন্টারনাল অনেক বিষয় যদি আমরা শেয়ার করি, এটা আইনানুগভাবে অবৈধ, এটা উচিত হবে না, অনুচিত। সো আমরা অনেক কথা জানি, বাট আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তবে এতটুকু নিশ্চিত থাকেন, প্রিলি এবং লিখিত দুইটাই থাকবে। সেটা একদিনে কিভাবে করা যায় এবং সেটা কিভাবে কম নাম্বারে কম সময়ে করা যায়, সেই জিনিসটাই কিন্তু আলোচনার টেবিলে আছে। সো কোনো ডাউট রাখবেন না, প্রিলি কিন্তু থাকবে। আপনি প্রিলিতে যদি পাস করেন তবে লিখিত খাতা মূল্যায়ন হবে। সো লিখিত যদি প্রিলি এবং লিখিত একই দিনেও হয়, তাহলে এটা মাথায় রাখেন, আগে আপনাকে প্রিলি পাস করতে হবে, দেন আপনার লিখিত খাতা মূল্যায়ন হবে। আপনারা যারা ব্যাংকে পরীক্ষা দেন, আমি অনেক ব্যাংকে পরীক্ষা দিয়েছি, আলহামদুলিল্লাহ ব্যাংকে অনেকগুলো ভাইভাও দিয়েছিলাম। ব্যাংকে আমার চাকরি করার ইচ্ছাও তো ছিল না, সেখানে যেতে হয়নি, আলহামদুলিল্লাহ। তো ব্যাংকে আপনারা যারা বেসরকারি ব্যাংকে পরীক্ষা দেন, এখানে দেখবেন তারা কিন্তু টাইম সেভ করার জন্য তারা কি করে, প্রথমে 1 ঘন্টা এমসিকিউ পরীক্ষা নেয়, দেন পরে আরও 2 ঘন্টা লিখিত পরীক্ষা নেয়। সো এইরকম একটা মডেল হয়তোবা নিবন্ধনে আসতে পারে। সো এরকম একটা আভাস আমরা পেয়েছি। এটা যতক্ষণ না পর্যন্ত মানে এনটিআরসিএ তারা আনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে ফাইনাল প্রজ্ঞাপন দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এটা 100% শিওর এটা বলতে পারবো না যে সাদিক স্যার বলেছে, জাহাঙ্গীর স্যার বলেছে এরকম হবে, এরকম হয়নি না। আমরা জাস্ট যে আলোচনাগুলো চলছে, আমাদের অনেকেই পরিচিত জন আছে এনটিআরসিএতে, আর সাদিক স্যার তো দীর্ঘদিন এই বিষয়ে একজন কি বলবো কনসালট্যান্ট, তিনি আমি বলি তো তিনি নিবন্ধন বিশেষজ্ঞ। স্যার এই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। সো এই যে বিষয়গুলো প্রিলি লিখিত দুইটাই থাকবে, ভাইভাও থাকবে, সব কিছু থাকবে, বাস জাস্ট সময় কমানোর জন্য কি করা যায় সেই বিষয়ে পলিসি হচ্ছে। সো যারা আনন্দে গদগদ করছিলেন যে এখন আর প্রিলি পড়বো না, লিখিতের জন্যই বেশি ফোকাস করি, তারা কিন্তু বাসটা খেয়ে যাবেন। আপনাদেরকে আবারও বলি, প্রিলি লিখিত ভাইভা সবগুলোই থাকছে এখনো পর্যন্ত যে আলোচনা শোনা যাচ্ছে। সো পরিবর্তন তো এনটিআরসি করবেই, তারা দ্রুত কিভাবে নিতে পারে সেই বিষয়টা নিয়ে তারা আলোচনা করছে। পরিবর্তন কিছুটা আসবে, যতটুকু পরিবর্তন হবে আপনাদেরকে টাইম টু টাইম জানিয়ে দেওয়া হবে। সাদিক স্যার আছেন, তিনিও জানিয়ে দেবেন। আর পেজের সাথে যেহেতু আমিও এখন লাইভে করছি, তো আমিও আপনাদেরকে এই বিষয়ে আপডেট জানিয়ে দেবো। ক্লাস কিন্তু এখনো শেষ হয়নি, এখনো অনেক বিষয় শিখার আছে, মাঝে মাঝে একটু আপনাদেরকে ফ্রেশ করে নিচ্ছি। সো আমরা যে আলোচনা করলাম একটু আগে, ব্যঞ্জন বিকৃতি, দেন হচ্ছে সমীভবন, ধ্বনি বিপর্যয়, এরপরে স্বরসঙ্গতি, স্বরসঙ্গতি 3 ধরনের, এই বিষয়গুলো ক্লিয়ার কিনা, যারা ক্লিয়ার থাকেন এবং এইগুলো কিন্তু অবশ্যই মনে রাখেন। নেক্সট আমরা পরবর্তী টপিকসে যাব। আচ্ছা, এরপরে আসি আমরা সম্প্রকর্ষ বা সরালোপ। সবাই রেডি আছেন তো? আশা করি এই বিষয়টা অনেক ইজি এবং আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। পরীক্ষার সময় প্রশ্ন আসে, নিচের কোনটি সরালোপের উদাহরণ, বা নিচের কোনটি একটা শব্দ দিয়ে দেবে, যেমন জানালা থেকে জানলা, এটা কিসের উদাহরণ? এটা সরালোপের উদাহরণ, নাকি অপিনিহিতের উদাহরণ, নাকি স্বরসঙ্গতির উদাহরণ, নাকি সম্প্রকর্ষের উদাহরণ? মনে রাখবেন, সম্প্রকর্ষের আরেকটি নাম হচ্ছে এই সরলোপ। সম্প্রকর্ষের আরেকটা নাম হলো সরলোপ। এখন সরলোপ কি জিনিসটা, এটা নামের মধ্যেই, তাদের সংজ্ঞার মধ্যেই বলা আছে। দেখেন, স্বর, এখানে কি বলেছে স্বর, আর এখানে বলেছে লোপ। স্বরলোপ মানে কি, স্বর হারিয়ে যাবে, বিলুপ্ত হবে, স্বর বিলুপ্ত হয়ে যাবে, তার নামই সরলোপ। এখন সেই স্বরটা কোথায় বিলুপ্ত হবে? যদি প্রথমে বিলুপ্ত হয় তার নাম একরকম হবে, যদি মাঝখানে বিলুপ্ত হয় তার নাম আরেকটা হবে, এবং শেষে বিলুপ্ত হলে তার নাম আরেকটা হবে। সো বুঝতেই পারছেন, সরলোপ জিনিসটা খুব সহজ হবে এবং অনেকটা আগের আলোচনার মতোই। তাহলে দেখেন, প্রথমে যদি স্বর বিলুপ্ত হয় তার নাম আদি সরলোপ, আর যদি মাঝখানে স্বরের বিলুপ্তি ঘটে তার নাম মধ্য সরলোপ, আর যদি শেষে স্বরের লোপ ঘটে যায় তার নাম হবে অন্ত মানে শেষের সরালোপ। সো আমরা সরালোপ বা সম্প্রকর্ষকে 3 ভাগে ভাগ করতে পারি। সম্প্রকর্ষ বা সরালোপকে কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি। দ্রুত মুখস্থ করে নেন, তাহলে সরালোপ এর আরেক নাম সম্প্রকর্ষ। এই যে সরালোপ, এই সরালোপকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে আদি সরালোপ, একটা নাম হচ্ছে আদি সরালোপ, মুখস্থ করে ফেলেন আমার সাথে, আদি সরালোপ।
আর যদি মাঝখানে স্বরের লোপ পায় তাহলে তার নাম হবে মধ্য স্বরালোপ। তার নাম কি হবে? মধ্য স্বরালোপ, মধ্য স্বরালোপ। আর যদি শেষের স্বরের লোপ ঘটে তাহলে সেটার নাম হবে অন্ত স্বরালোপ। ঠিক আগেরটার মতো, স্বরসঙ্গতির মতোই, স্বরসঙ্গতির মতোই। আর এর আগে গতদিন আমরা আলোচনা যেটা করেছিলাম সেখানেও কিন্তু এই ধরনের নাম ছিল, অন্ত স্বরালোপ। সো আমার বিশ্বাস স্বরালোপ আপনাদের আগের ক্লাস যারা ভালোভাবে দেখেছেন তাদের জন্য এটা একদম ইজি বিষয় হবে। আচ্ছা, সাবিনা ইসলাম মহিদুল বলেছেন স্যার ক্লিয়ার। তারপরে হচ্ছে ফারজানা, অনেক ধন্যবাদ স্যার, অনেক সুন্দর করে বুঝিয়ে বললেন, থ্যাংক ইউ। অনেকেই কমেন্টস করেছেন, এত কমেন্টস মাঝে মাঝে দেখবো, তো আপনারা কমেন্টস করবেন, কিন্তু আমি সবগুলো পড়ছি না তার মানে আপনি কমেন্টস করবেন না, বিষয়টা এরকম না। আপনাদের কমেন্টস, আপনাদের লাইক, আপনাদের শেয়ার, এগুলোই আমাদের ক্লাস নেওয়ার অনুপ্রেরণা। সো কেন এগুলো করবেন না? অবশ্যই করবেন, বেশি বেশি করবেন। আচ্ছা, স্বরলোপ কাকে বলে? বলছে দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপ লোপ পেলে তাকে বলা হয় স্বরালোপ বা সম্প্রকর্ষ। বানান ভুল হয়েছে। তো যদি আমরা কি জন্য স্বরের লোপ করি? দ্রুত উচ্চারণের জন্য। কি জন্য? দ্রুত উচ্চারণের জন্য। আচ্ছা, আমাদের সঠিক উচ্চারণ কি? জানালা। ধরেন বাইরে বৃষ্টি হচ্ছে, মা বলল খোকা জানালাটা বন্ধ করে দাও, এই বলে? নাকি বলে খোকা জানলা বন্ধ করে দাও, জানলা বন্ধ করে দাও? কি বলে? জানলা বলে না? তাহলে মূল শব্দ ছিল কি? জানালা। আর বলল কি মা? জানলা। জানলা বন্ধ করে দাও। অন্তত আমাদের খুলনা ডিভিশনের মানুষ এটাই বলে, আশা করি আপনাদের অঞ্চলেও বেশিরভাগ মানুষ এই কথাটাই বলে। তাহলে দেখেন, এই যে কি ছিল? জানালা। কি ছিল? জানালা। এই যে জানালা থেকে কি বললাম? জানলা। কি বললাম? জানলা। তাহলে এখানে একটা বর্ণের লোপ পেয়েছে না? একটা ধ্বনির লোপ পেয়েছে না? কি লোপ পেয়েছে? এই যে আকারটা লোপ পেয়েছে, জানলা হয়ে গেছে, তাই না? তাহলে এই লোপটা কোথায় ঘটলো? এই লোপটা ঘটলো কিন্তু মাঝখানে, তাই এটার নাম কি? মধ্য স্বরালোপ। আমরা একটু পরে এটা দেখব। এটা তবে এটা কিন্তু কিসের উদাহরণ? স্বরালোপের উদাহরণ। বসতি, বসতি থেকে হয়ে গেছে বসতি। তাহলে আমরা দ্রুত উচ্চারণের জন্য অনেক সময় স্বরকে লোপ করে দিই, বিলুপ্ত করে দিই। এই যে বিলুপ্ত করে দিই, এইটাকেই বলা হচ্ছে স্বরালোপ। আচ্ছা, রাত হয়েছে মনে হয়, অনেকেই খেতে গিয়েছেন, নাকি আমার ক্লাস ভালো লাগছে না, অনেকেই লাইভ থেকে বেরিয়ে গেছেন। আমি আগেই বলেছিলাম যারা আমার ক্লাস শুরু থেকে শেষ থেকে হুটহাট করে 5 মিনিট 1 মিনিট দেখে চলে যাবেন তারা ক্লাসের কিছুই বুঝবেন না। অ্যাটলিস্ট 5 থেকে 10 মিনিট আমার ক্লাসে থাকুন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আপনাকে যে টপিক্সটা আমি বোঝানোর দায়িত্ব নেব এবং সেই রেসপন্সিবিলিটি আমি দিচ্ছি যে আপনি না বোঝা পর্যন্ত আমি জি এম জাহাঙ্গীর আলম আপনাকে বুঝিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। এবং যত মেথড আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট মেথড দিয়ে আপনাকে বোঝানো হবে। তাহলে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে সম্প্রকর্ষ বা স্বরলোপ মানে স্বরের লোপ পাবে। স্বরের কি হবে? স্বরের লোপ পাবে, স্বরের লোপ পাবে। তাহলে আমরা প্রথমেই যেটা দেখবো যে আদি স্বরালোপ। কি স্বরালোপ? আদি স্বরালোপ। আদি মানে কি? শুরুতে। আদি মানে কি? এই কথাটা কিন্তু বারবার আসছে। আদি স্বরালোপ মানে প্রথমে যদি বর্ণ লোপ হয়ে যায় তাহলে সেটা আদি স্বরালোপ। দেখেন এখানে অলাবু মূল শব্দটা ছিল যখন কিনা আদি বাংলায়, এটা আমরা যে লাউ বলি, এটা কিন্তু এই লাউ হুট করে আসেনি, প্রথমে ছিল অলাবু, তারপরে সেটা কিছু পরিবর্তন হয়ে গেছে লাবু, তারপরে হয়েছে এই বুটাও হয়ে চেঞ্জ হয়েছে কি এই বটাও লোপ পেয়েছে পেয়ে এটা রস্যু হয়ে গেছে লাউ। তার মানে প্রথমে যে বর্ণটা ছিল অ, এই অটা কিন্তু এখন আমরা আর উচ্চারণ করি না, এইটা কিন্তু লোপ পেয়েছে। তাহলে কোথায় লোপ পেয়েছে? শুরুতে লোপ পেয়েছে। দেখেন এই যে অটা কি আছে, এই ল কিন্তু আছে, এখানেও ল আছে, এখানেও ল আছে, শুরুর যে অটা সেটা কিন্তু লোপ পেয়েছে, তাই এর নাম কি? লোপ পেয়েছে, তাই লোপ, স্বরালোপ। কি লোপ? এই স্বর, স্বর অ কি স্বরবর্ণ, স্বরবর্ণ লোপ পেয়েছে, তাই এর নাম কি? স্বরালোপ, আদি স্বরালোপ। দেখেন উদ্ধার, এই উদ্ধার থেকে এটা হয়েছে ধার, ফাইনালি কি হয়েছে? ধার। উদ্ধার থেকে উদ্ধার, উধার, ধার, ফাইনালি হয়েছে কি? ধার। এই যে উটা কি স্বরবর্ণ, উটা কি স্বরবর্ণ, এই যে স্বরের লোপ পেয়েছে, এই যে স্বরের লোপ পেয়েছে, তাই এর নাম স্বরালোপ। আর এই স্বরটা কোথায় লোপ পেয়েছে? শুরুতে, মাঝখানে নাকি শেষে? এটা শুরুতে লোপ পেয়েছে, তাই এর নাম আদি স্বরালোপ। আদি মানে কি? প্রথম। আদি পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। আদি স্বরালোপ মানে কি? যদি একটা ধ্বনির প্রথমে কোনো বর্ণ লোপ পায় এবং সেটা যদি স্বরধ্বনি লোপ পায় তার নাম আদি স্বরালোপ। আশা করি ক্লিয়ার। এই বিষয়টা ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্টসে বলবেন যে এই বিষয়টা ক্লিয়ার কিনা। আমার দৃঢ় বিশ্বাস আপনারা এই আদি স্বরালোপ একদম 100% ক্লিয়ার হয়ে গেছেন। যারা ক্লিয়ার হয়েছেন একটু ক্লিয়ার লেখেন, দেখেন যে হ্যাঁ ক্লিয়ার।
একটু পরেই কিন্তু আপনাদের জন্য বাছাই করা এই ধ্বনি পরিবর্তনের বেস্ট প্রশ্নগুলো এমসিকিউ আকারে দেব। লাইভ থেকে চলে যাবেন না, ওই প্রশ্নগুলো আপনি বিভিন্ন পরীক্ষায় বারবার পাবেন, বিভিন্ন পরীক্ষায় বারবার পাবেন। তার আগে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনাকে আগে বুঝিয়ে দেব, আগে শিখাবো, তারপরে আপনাকে প্রশ্ন দেব, প্রশ্ন পরীক্ষা নেব, তারপরে আপনি কত টাকা শিখেছেন সেইটা যাচাই করব। সো আগে আমি আপনাদেরকে বুঝিয়ে নিচ্ছি, সেই কাজটা কিন্তু আগে করে নিচ্ছি। আপনাদের জন্য কিন্তু প্রশ্ন আছে, প্রশ্ন যে আছে সেটা আমি একটু আচ্ছা কয়েকটা প্রশ্ন একটু ধরে আসি দেখি। আচ্ছা, এখন তাহলে দেখি আহ, প্রশ্ন একটা দিই, কয়েকটা প্রশ্ন দিই। আপনারা নিস্তেজ হয়ে গেছেন, নিস্তেজ হয়ে গেছেন। বলেন 3 নম্বর প্রশ্নের উত্তরটা বলেন। এই যে এটা কিন্তু 44তম বিসিএসে আসা, আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যে এখানে আমি ফালতু বলছি না, আমি অ্যাটলিস্ট বিসিএসে 2বার রিটেন দেওয়া পাবলিক। সো রিটেন ভাইবা দেয়া পাবলিক এবং গভর্নমেন্ট এমপ্লয়ি অনেকগুলো ভাইবা দিয়েছি, কোনগুলো আসে আমার সবই জানা। দীর্ঘদিন চাকরির পড়াশোনা করেছি এবং দীর্ঘদিন চাকরির প্রার্থীদের পড়াচ্ছি। সো এখানে আপনারা হাইলি বেনিফিটেড হবেন, নো ডাউট, হাইলি বেনিফিটেড হবেন, নো ডাউট। এখন এই প্রশ্নটার উত্তর দিন যে পি পিশাস, এই যে পিশাস থেকে পিশাস এরূপ পরিবর্তনকে বলা হয় 44তম বিসিএস। আমি কি বলেছিলাম যে বিসিএস নিবন্ধন প্রাইমারি আপনি প্রস্তুতি নেবেন একদম টপ লেভেলে, তাহলে আপনার ছোট লেভেলের চাকরি হয়ে যাবে। কি বলেছি, আপনার লক্ষ্য থাকে যদি 10 তলায় উঠার, তাহলে আপনি 5 তলায় অটোমেটিক উঠতে পারবেন। আর আপনার লক্ষ্য যদি নিবন্ধনে পাশ করা, তাহলে আপনি নিবন্ধনে কিভাবে পাশ করবেন? তো আপনার লক্ষ্য থাকতে হবে আপনি বিসিএস এ পাশ করবেন, তাহলে বিসিএস না হলেও আপনার প্রাইমারিতে হবে, প্রাইমারিতে না হলেও আপনার নিবন্ধনে হবে। কেন হবে না? অবশ্যই হবে। লক্ষ্য বড় করুন, তাহলে জীবনে ভালো কিছু করতে পারবেন। আচ্ছা, এখানে দেখানো হচ্ছে পিশাস, এই যে তালবস্যা আর এই যে চ, এই দেখেন স্থান বিনিময় করে ফেলেছে, একটু আগে কিন্তু এটা আলোচনা করছি। পিশাস আর সেটা হয়ে গেছে পিশাস। বলেন এটা কিসের উদাহরণ? যারা ক্লাসটা খুব দৃঢ়ভাবে দেখেছেন তারা পারবেন যে স্বরভক্তি, স্বরসঙ্গতি, নাকি ধ্বনি বিপর্যয়, নাকি ধ্বনি বিকার, কোনটা হবে উত্তর? 3 নম্বর দিয়ে একটু লেখেন। আচ্ছা, বেকার ভাই বলেছেন যে ধ্বনি বিপর্যয়, সাবরিনা মাইদুল গ বলেছেন ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়। থ্যাংক ইউ ভেরি মাচ। এতক্ষণ পরে আমার মনে হচ্ছে যে আমি আসলে এতক্ষণ যে বক বক বকটা করলাম, যাদের উদ্দেশ্যে করলাম, আপনারা সঠিক অ্যান্সার দিয়ে সেইটার যথার্থ মূল্যায়ন করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা ধ্বনি বিপর্যয়। এটা কিসের উদাহরণ? এটা কিন্তু ধ্বনি বিপর্যয়। কেন? এই যে এই ধ্বনির স্থান বিনিময় হলে সেটা কি হয়? ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়, ব্যঞ্জন বিকৃতি, সমীভবন একটু আগেই কিন্তু আলোচনা করেছি। সো আরেকটা প্রশ্ন আমরা দেখব, দেন আমরা আবারও কিন্তু সেই স্বরালোপে চলে যাব। ভুলে যেন না যে আমরা কিন্তু আলোচনা করছিলাম স্বরালোপ। জাস্ট আরেকটা, নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? এখানে দেখেন শরীর থেকে শরীর, হংস থেকে হাঁস, লাফ থেকে ফাল, আর দুর্গা থেকে দুর্গা। এখন বলবেন যে কোনটা ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? এটা কিন্তু 13তম শিক্ষক নিবন্ধনে এসেছে। সো আপনারা যারা মনে করছেন যে স্যার কি বক বক করছে, এইসব কি পরীক্ষায় আদৌ আসে, এই যে তার প্রমাণ দিলাম। এই যে 13তম শিক্ষক নিবন্ধনে এটা কিন্তু এসেছিল যে ধ্বনি বিপর্যয় কিন্তু আসে। আপনারা যারা প্রপারলি পড়াশোনা করেন তারা কিন্তু আসলে জানেন যে আসলে এগুলো আসে কিনা। সো দ্রুত অ্যান্সার দিবেন যে এটা কিসের উদাহরণ। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটা? দ্রুত অ্যান্সার দেবেন, দেখি কারা কারা সঠিক অ্যান্সার দিয়েছে, একটু দেখে আসি। আচ্ছা, রাসেল আহমেদ 3 সি বলেছেন, হাসান বলেছেন সি ধ্বনি বিপর্যয়, রুবেল আহমেদ সি, তারপরে বলেছেন সাবরিনা ইসলাম, মাইদুল ইসলাম বলেছেন ক, লাভ থেকে ফাল, তারপরে বেকার ভাই বলেছেন লাভ থেকে ফাল, লাভ থেকে ফাল। আচ্ছা, এত কষ্ট করে না লিখে শুধু ক খ গ লিখলেও আমি বুঝে নেব। থ্যাংক ইউ ভেরি মাচ হাসান রাজীব, সাবিনা ইসলাম, মাইদুল, অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছেন। এতক্ষণ বকবকানি আমার সার্থক হয়েছে। আর আগের থেকে যারা পাচ্ছেন হয়তো তাদেরকে রিমাইন্ডার দিলাম যে আর কখনো ভুল হবে না আশা করি। ধ্বনি বিপর্যয় আমি কি বলেছিলাম যে বিপর্যয় মানে কি? একটা ঝড়, ঝড় থেকে আপনার বাড়ির জিনিস আরেকজনের উঠানে চলে যাবে, অন্যজনের বাড়ির জিনিস আপনার উঠানে চলে আসবে ঝড়ে, অর্থাৎ এক জায়গার জিনিস অন্য জায়গায় চলে যাবে। অনেকভাবে এইখানে দেখেন ধ্বনি বিপর্যয়ের উদাহরণ তাহলে কোনটা হবে? এই যে ল, এই ল ছিল প্রথমে, চলে গেল শেষে, এই ফ ছিল শেষে, চলে আসলো প্রথমে। এই যে বিপর্যয় ঘটেছে ঝড়ের কারণে, তার মানে এটা ধ্বনি বিপর্যয়ের উদাহরণ হচ্ছে। 4 নম্বর হচ্ছে গ নম্বর।
আচ্ছা, আমি যে বলেছিলাম যে এই টপিকস নেভার মিসিং টপিকস পরীক্ষায় আসেই, তার প্রমাণ কিন্তু আমি এক্ষুনি দিয়ে দিলাম। বিসিএস এ এসেছে, নিবন্ধনে এসেছে, এমন আরো দেখাবো যে কোথায় কোথায় আসে। আপনি যেখানেই পরীক্ষা দেবেন না কেন এই ধ্বনি পরিবর্তন এখান থেকে প্রশ্ন পাবেন। আপনি যেখানে পরীক্ষা দেবেন সমাজ থেকে প্রশ্ন পাবেন, আপনি যেখানে থেকে পরীক্ষা দেবেন প্রকৃতি কোথায় পাবেন, কারক পাবেন। এমন কিছু টপিকস আছে যেগুলো নেভার মিসিং টপিকস, এমনকি কোনো কোনো টপিকস আছে সেখানে একাধিক প্রশ্ন আসে, একটা দুইটা তিনটাও চলে আসতে পারে। সো আপনার কখন কোন টপিকস কোথায় বেশি আসবে কম আসবে এটা বলা মুশকিল, তবে আপনাকে সব যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে তাহলে কিন্তু আপনি পারবেন। আরো একটা প্রশ্ন আপনাদের আহ, করে তারপরে আমরা মূল আলোচনায় কিন্তু আবার যাব। আমি কিন্তু এই টেস্টগুলো আপনাদের পড়ার জন্য রাখতে যাচ্ছি। আচ্ছা, এইটা এইটা একটু পরে আলোচনা করব। এটা একটু পরে আলোচনা করব। আচ্ছা, এই 6 নম্বরটা এটা আলোচনা হয়েছে, গতকাল আলোচনা করেছিলাম, আজকে ক্লাসের শুরুতেও একটু করেছি। তাহলে বলেন যে এইটা কিন্তু 41তম বিসিএস এসেছে, আবার প্রাইমারিতেও এসেছে 2002 সালে। এখন আপনারা বলবেন যে এইটা কোনটি অপিনীতির উদাহরণ? জন্ম থেকে জন্ম, নাকি আজি থেকে আইস, নাকি ডেস্ক থেকে ডেস্ক, নাকি আলাবু লাবু লাও? এখানে যে এই চিহ্নটা দিতে ভুলে গেছিলাম, এখন দ্রুত অ্যান্সার দেবেন, দ্রুত অ্যান্সার দেবেন। এখানে কিন্তু বাছাই করা প্রশ্নগুলো আপনাদেরকে নিয়ে আলোচনা করা হচ্ছে। আপনারা ঝিমিয়ে যাননি তো? আপনারা ঝিমিয়ে গেছেন তো জাহাঙ্গীর স্যারও ঝিমিয়ে যাবে। আপনারা যত, এই যে আমার কথার ভোল্ট কমে গেছে কেন জানেন? এই যে আপনারা হয়তো রাতে খেতে চলে গেছেন, আমাদের লাইভে 80+ ছিল, স্যার সমাজের একটা ক্লাস চাই। হ্যাঁ, সমাজের দুর্দান্ত একটা ক্লাস দেওয়া হবে। একটা ক্লাসে হবে না, সমাজ শিখতে লাগে 6 মাস, কিন্তু 6টা ক্লাসেই শিখিয়ে দেবো ইনশাল্লাহ। সমাস, আমরা যখন স্কুলে ছিলাম কলেজে ছিলাম তখন স্যারেরা বলতো সমাস শিখতে লাগে 6 মাস, আমি বলবো 6 দিনে শিখিয়ে দেবো ইনশাল্লাহ, আর কখনোই ভুল হবে না। তো আসুন, এই অপিনিহিতের উদাহরণ কোনটি, কে কোনটা অ্যান্সার দিয়েছেন সেটা তো পড়তে গিয়েছিলাম, সেটাই তো পড়া হলো না। আচ্ছা, সমাসের, আচ্ছা সিদ্দিকুর রহমান বলেছেন খ নম্বর, বেকার ভাই বলেছেন খ নম্বর, হাসান রাচিব বলেছেন স্যার সমাজের একটা ক্লাস চাই আর বিভক্তির একটা ক্লাস চাই। অফকোর্স আপনাদের ক্লাস অবশ্যই দেওয়া হবে। সাবরিনা মাইদুল, যারা শুধু অ্যান্সার দিচ্ছেন তারাই দিচ্ছেন, অন্যরা একটু সাহস করে দেন, একটু ভুল। ফেলার ইজ দ্য সাকসেস অফ পিলার, অর্থাৎ আপনি ভুল করবেন তো শিখতে পারবেন, ভুলের মধ্য দিয়েই তো শেখা যায়, তাই না? সো নেক্সট নেক্সট প্রশ্নে চলে যাই আমরা। এইখানে বলেছিলাম অপিনিহিতি, অপিনিহিতি মানে পরের ইকার পরবর্তী ইকার, ইকারটা ইকার এবং উকার, এই যে ইকার এবং উকার আগেই উচ্চারিত হবে, তাহলেই সেটা কি হয়? অপিনিহিতি হয়। আগেই মানে এখন দেখেন, এই যে আজি, আজি, আজি থেকে আইজ, এই আজি ইটা কোথায় উচ্চারণ হচ্ছিল? আজি, ই, ই কিন্তু শেষে উচ্চারণ হলো। আজি ই কোথায় উচ্চারণ ছিল? শেষে। আর সেটা যখন বললাম আইজ, 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 ইটা কোথায় উচ্চারণ হচ্ছে? আগে। অর্থাৎ ইকার বা উকার যদি আগে উচ্চারিত হয়, আগেই উচ্চারিত হয়, তাহলে তার নাম অপিনিহিতি। তাহলে সঠিক উত্তর আজি থেকে আইজ, আজি থেকে আইজ। শোনেন, আমার এই ক্লাসগুলো যদি করার পরে বইটা রাতে 2বার রিভিশন দেবেন, সকালে 2বার রিভিশন দেবেন, কালকে বিকালে 2বার রিভিশন দেবেন, রাতে 2বার রিভিশন দেবেন, তারপরের দিন রিভিশন দেবেন, এক সপ্তাহে এই টপিকটা প্রতিদিন রিভিশন দেবেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ধ্বনি পরিবর্তনে আপনার আর কখনো ভুল হবে না। আপনি এই ক্লাস করবেন, এখন কিন্তু কিছু মনে থাকবে কিছু মনে থাকবে না, বাট এইটা যদি আপনি বই পড়েন, যে কোনো বই, বাজারের সব বই অলমোস্ট সেম, সবাই কপি পেস্ট করেছে, এখান থেকে এখান থেকে ওখান থেকে এখান থেকে, মানে ঘুরে ঘুরে একই, কেউ একটু সুন্দর করে সাজিয়েছে, কেউ একটু আগে পরে সাজিয়েছে, বাট বই কিন্তু সব অলমোস্ট একই। আপনি যদি শুধু, দরকার হচ্ছে আপনার ওই বিষয়ে নলেজ অর্জন, যে কোনো একটা বই নেন এবং আমার আলোচনাটা শুনেছেন, তো আপনি কিন্তু সহজেই পেরে যাবেন। এখন আসি যে তাহলে এটা কিন্তু অপিনিহিতের উদাহরণ, পরের ইকার বা উকার যদি আগে উচ্চারিত হয় তার নাম হচ্ছে অপিনিহিতি। আচ্ছা, আমরা যে আলোচনাগুলো করছিলাম সেই আলোচনায় চলে যাই। আরো প্রশ্ন আছে, আমি আর দেখাতে চাচ্ছি না, আমি মনে করি যে এই আলোচনাগুলোই বেশি আপনাদের কাজে দেবে। হুম। আচ্ছা, আমরা কি ছিলাম, কোথায় আলোচনা করছিলাম? যে স্বরালোপ, যদি শব্দের শুরুতে, ধ্বনির শুরুতে বর্ণ লোপ পায় তার নাম আদি স্বরালোপ, মাঝখানে লোপ পেলে মধ্য স্বরালোপ, আর শেষে লোপ পেলে কি হবে? অন্ত স্বরালোপ। তাহলে আসুন, আসুন এবার দেখেন মধ্য স্বরালোপের উদাহরণটা দেখি আমরা। আচ্ছা, আমি খুবই দুঃখিত যে আমার লাইভটা অনেকটা ঝামেলায় ছিল, যার কারণে আপনারা লাইভ থেকে অনেকেই বেরিয়ে গেছিলেন।
এখন আশা করি আবারও ঠিক হয়েছে। এখন আশা করি আবারও ঠিক হয়েছে। নেট কানেকশনে একটু ঝামেলা হয়েছিল। যারা বাইরে ছিলেন দ্রুত আবার ফিরে আসেন। যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, মধ্য সরালোপ। সরালোপ, মধ্য সরালোপ অর্থাৎ মাঝখান থেকে যদি কোনো স্বরের লোপ পায়, এই যে গামুসা ময়ুকার, গামো মোসা গামুসা মো, এই যে মাঝখানের এই ওকারটা আমরা বাদ দিচ্ছি, এখন বলছি গামছা। গামুসা থেকে কি বলছি? গামছা, তাই এটা মধ্য সরালোপের। অগ্রু, এই যে অগুরু, অগুরু, তাই না? এই যে এই গু, অগুরু, অগুরু, এটা অগ্রু বলছি, তার মানে এই মাঝখান থেকে লোপ পেয়েছে, তাই এর নাম মধ্য সরালোপ। সুবর্ণ, এই বটাকে এই দন্তস্বর সাথে যুক্ত করা হয়েছে, এই বটাকে বর উচ্চারণ আর নাই, দেখেন সুবর্ণ থেকে স্বর্ণ হয়ে গেছে, অর্থাৎ মাঝখানের এই যে সুবর্ণ বর যে ধ্বনির উচ্চারণ সেটা কিন্তু লোপ পেয়েছে। আপনি কখনো বানান দেখবেন না, আপনি দেখবেন সাউন্ড, কি দেখবেন? ধ্বনি। ধ্বনি, এটা ধ্বনি পরিবর্তন। কখনোই যদি আপনি লেখার সাথে মিল করতে চান তাহলে ধ্বনি পরিবর্তন কখনোই শিখতে পারবেন না। স্যার আপনার যা যা লাগে দিচ্ছি। আচ্ছা, আমাকে একজন মেসেজ করেছে কালাভুনা আর আম আমার জন্য রেডি দিয়ে গেছে খাওয়ার জন্য। থ্যাংক ইউ ইমরান ভাই। আচ্ছা, এখন আমরা বলেছিলাম কি, মধ্য সরালোপ মাঝখান থেকে যদি লোপ পাই, দেখেন সুবর্ণ তাই হয়ে গেছে স্বর্ণ, এখানে বর উচ্চারণ ভ্যানিশ হয়ে গেছে, তার মানে লোপ পেয়েছে, তাই এটা মধ্য সরালোপ। তাহলে এখন আমরা যে জিনিসটা জানবো অন্ত সরালোপ, এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন কিনা? বিষয়টা ক্লিয়ার হয়েছেন কিনা? সরালোপ, আদি সরালোপ, মধ্য সরালোপ, যারা ক্লিয়ার হয়েছেন একটু লেখেন ক্লিয়ার, ক্লিয়ার লেখেন। এরপরে আসেন দেখেন অন্ত সরালোপ। অন্ত সরালোপ, অন্ত মানে কি? অন্ত মানে শেষ। অন্ত মানে কি? শেষ। একটু মনে মনে বলুন, আমি শুনতে পাচ্ছি না আপনাদের কথা, বাট আপনাদের হৃদয়ে যেন সাউন্ড হয়। হ্যাঁ, অন্ত সরালোপ। অন্ত সরালোপ মানে শেষ। শেষে যদি সব বর্ণের বা ধ্বনির লোপ পায় তার নাম অন্ত সরালোপ। শেষে, যেমন আশা থেকে আশ, আশা থেকে আশ। একটা কথা আছে যে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, আমরা শুনেছি না? মানে যতক্ষণ নিঃশ্বাস থাকবে ততক্ষণ আশা থাকতে হবে, যতক্ষণ আর শ্বাস মানে নিঃশ্বাস, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। এই আশা থেকে কি হলো? ওই যে আশ, এই আশা থেকে কি হলো? আশ। এই আকারটা কি হয়েছে? লোপ পেয়েছে, বিলুপ্ত পেয়েছে, বিলুপ্ত হয়েছে, তাই এর নাম কি? সরালোপ। এর নাম কি? সরালোপ। আর কোথায় লোপ পেয়েছে? শেষে লোপ পেয়েছে, তাই এর নাম অন্ত সরালোপ। ক্লিয়ার? যে শেষে লোপ পেয়েছে তাই এর নাম অন্ত সরালোপ। আপনারা কলিজার ভাই বোনেরা, আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। অন্ত সরালোপ দেখেন, আজি থেকে আজ, এই দেখেন আজি থেকে কি হলো? আজি। আজি থেকে কি হয়ে গেল? আজ। এটা আমি কিন্তু প্রথমে এই চ্যালেঞ্জটা আপনাদের দিয়ে শুরু করেছিলাম। এই আজি, আপনি মাঝখানে এইটা আছে এটা দেখবেন না, আপনি মুখে উচ্চারণ করেন আজি। ইটা কোথায় উচ্চারণ হচ্ছে? শেষে। এই আজি, ইটা কোথায় উচ্চারণ হচ্ছে? ইটা কোথায় উচ্চারণ হচ্ছে? শেষে, মানে অন্তে। তাই এইটা কিন্তু এখানে আজে কিন্তু সেই ইটা ভ্যানিশ হয়ে গেছে, লোপ পেয়েছে। আজি থেকে আজ, এই ইটা কোথায় লোপ পেয়েছে? এটা কিন্তু শেষে লোপ পেয়েছে। অনেকে চোখে দেখবেন কি, এটা তো মাঝখানে ছিল স্যার, আপনি কি বলেন? আর এটা তো মাঝখানের থেকে লোপ পেয়েছে, এটা তো মধ্য সরালোপ হবে। না রে ভাই, আমি আবারও বলেছি, আমি আবারও বলছি যে ধ্বনি পরিবর্তন মানে আপনাকে বুঝতে হবে, এটা বানান দেখলে চলবে না, এটা দেখতে হবে উচ্চারণ। কি দেখতে হবে? ধ্বনি মানে কি? সাউন্ড। সাউন্ড দেখতে হবে। এই যে আজি, ইটা ই, ই কোথায় উচ্চারণ হচ্ছে? শেষে। আর এই আজ, এই শেষে ইটা নাই, তাই এটা কোথায় লোপ পেয়েছে? শেষে, তাই এর নাম অন্ত। অন্ত মানে কি? শেষ। অন্ত সরালোপ, এর নাম অন্ত সরালোপ। চারি, দেখেন অনেকেই দেখবেন চারি, এই ইকারটা তো মাঝখানেতে লোপ পেয়েছে। না রে ভাই, এটা ইকারটা লোপ মাঝখানে লোপ পায়নি, এটা কিন্তু চারি, ই, ইটা শেষে উচ্চারণ হচ্ছে ই, তাহলে ইটা লোপ পেয়েছে শেষে, তাই শেষে চারি থেকে চার, এটা কিসের উদাহরণ? এটা অন্ত সরলাপের উদাহরণ। আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা? আপনাদের অংশগ্রহণ যদি এরকম খারাপ হয় তাহলে লাইভ থেকে আমি চলে যাব। দ্রুত ভিডিওটা শেয়ার দেন, অন্যকে উৎসাহিত করুন। এই গরমের মধ্যে থেকেই এত ইফেক্টিভ ক্লাস নিচ্ছি, আমার দৃঢ় বিশ্বাস যে এই ইফেক্টিভ ক্লাস আপনি মনোযোগ সহকারে শুনে এবং পড়লে আপনার বিসিএস পর্যন্ত হয়ে যাবে। আমি ঢাকাতে ছিলাম প্রায় 12 বছর, 10 বছর মানে ছিলাম, আর 2 বছর ইরেগুলার। তো এই 10 বছরে আমি অগণিত চাকরি প্রার্থীদের পড়িয়েছি, অনেক কোচিং এবং অ্যাডমিশন থেকে অনেক কোচিংয়ে পড়িয়েছি। আজকে তারা আমার চেয়েও ভালো চাকরি করে, বিসিএস ক্যাডার, অ্যাডমিন ক্যাডার পর্যন্ত আছে।
সো আর তারা যদি বেনিফিটেড হয়, আপনারা এই ফ্রি সার্ভিস ফ্রি পেয়েও যদি না নিতে পারেন, তাহলে এটা আপনাদের দুর্ভাগ্য। যারা লাইভ থেকে চলে যাচ্ছেন তাদের শুরু থেকেই ক্লাসে না আসলেই ভালো করতেন, ব্যস্ততা ছিল, ক্লাসে না ঢোকাই উচিত ছিল। আর হচ্ছে আরেকটা বিষয়, ভিডিওটি একটু শেয়ার দেন যাতে করে অন্যরা একটু উৎসাহিত হয়। আসলে লাইভ ক্লাসে কেউ যদি চলে যায়, টিচাররা ডিমোটিভেটেড হয়ে যায়, ডিমোটিভেটেড হয়ে যায়। আমি জানি যে রাতের খাবার খাওয়ার জন্য চলে যাচ্ছেন, কারো ব্যস্ততা আছে, প্রস্তুত ছিলেন না, আগের থেকে শিডিউল দেয়নি, বাট তারপরেও কিছু কিছু সময় থাকে যে মানে ইফেক্টিভ কোনো কিছু যদি হয়, নিচে পাওয়ার জন্য কিছু ত্যাগ করতে হয়, সেই জিনিসটাই করা উচিত। কেউ লাইভ থেকে যাবেন না। দেখেন অন্তঃসরা লোভ, চারি থেকে চার, এটা লোভটা হয়েছে শেষে, তাই এটা অন্তঃসরা লোভ। তাহলে সরলোভ কয় ধরনের? 3 ধরনের। এটা হচ্ছে আদি সরলোভ, মধ্য সরলোভ আর অন্তঃসরা লোভ। আশা করি সরলোভ আপনাদের ক্লিয়ার হয়েছে, আশা করি আপনাদের সরলোভ ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু লেখেন ক্লিয়ার, সবাই একটু লেখেন ক্লিয়ার। আচ্ছা, মিলি বলছেন স্যার আছি সাথে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর যে কয়জন থাকেন তাদের নিয়েই লড়বো, যে কয়জন থাকবেন তাদের নিয়েই লড়বো। আমাদের তো সবাই চাকরি পাবে না, এটাই হচ্ছে বাস্তবতা, সবাই থাকবে না, এটাই বাস্তবতা। সো যারাই থাকবে শেষ পর্যন্ত তারাই চাকরি পাবে। শোনেন, আমি যখন ইউনিভার্সিটি ইন্টারমিডিয়েট পাস করার পরে যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিচ্ছিলাম, তখন আমি যে খুব আহামারি ভালো স্টুডেন্ট ছিলাম তা না, আমি মিডিয়াম বা মিডিয়ামের চেয়ে একটু ভালো স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ, তো আমি ইউসিসি কোচিং করেছিলাম। তো ইউসিসির একজন লেকচারার ওরিয়েন্টেশন ক্লাসে এসে বলেছিলেন যে এইখানে যারা লেগে থাকতে পারবে, শেষ দিন পর্যন্ত চেষ্টা করবে, তারাই ভালো করবে। এখন মডেল টেস্টে যে ভালো করছে বা খারাপ করছে এটা কোনো বিষয় না, শেষ দিন পর্যন্ত লেগে থাকতে পারবে সেই হচ্ছে বিজয়ী হবে। তো এই কথাটা আমার খুব মানে মেমোরিতে লেগেছিল যে হ্যাঁ, আমি উনার কথায় আমি বিশ্বাস করেছিলাম যে শেষ দিন পর্যন্ত যে চেষ্টা করে যাবে, শেষ দিন পর্যন্ত যে চেষ্টা করে যাবে তার একটা কিছু হবে। তা আমি সেই বিশ্বাস রেখেই অ্যাডমিশনে পড়াশুনো করেছিলাম। আল্লাহর রহমতে আমি 4টা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম। এটা আপনাদের জন্য বলছি যে আমার দাম বাড়ানোর জন্য না, জাস্ট আপনাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। তো বি পজিটিভ। আমি 4টা ইউনিভার্সিটি চান্স পেয়েছিলাম, ফাইনালি আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম। তো আপনাদেরকেও বলছি, যারা এই যে চাকরির পড়া 3 মাস পড়ে বলছেন আমার দিয়ে হবে না, লেগে থাকতে পারবেন না, তারা আগের থেকেই এই লাইন ছেড়ে দেন ভাই, আপনার হবে না। আপনাকে মিনিমাম 3 থেকে 4 বছর নিরলসভাবে কষ্ট করার ধৈর্য, শ্রম সব কিছু থাকতে হবে, তাহলেই আপনি চাকরি পাবেন। নাইলে এ ভাই এই লাইন ছেড়ে দেন যে এই টুকটাক এদিকেও আছি ওদিকেও আছি, এরকম ভাবে থাকলে কিন্তু হবে না। আপনাকে নিরলসভাবে লেগে থাকতে হবে। অ্যাটলিস্ট যারা মেধাবী তারা 2 বছরে চাকরি পেয়ে যাবেন। তো আপনি যদি ওই কাতারে থাকেন তাহলে আপনি খুব দ্রুত সাফল্য পাবেন। আর যারা মিডিয়াম তাদের 4 বছর অ্যাটলিস্ট ধরে রাখেন। আর যাদের বয়স নেই তারা নিবন্ধনে, এখন যে নতুন আইন করছে সেখানে আপনি বিজ্ঞপ্তি পেলেই পাশ করলে আপনার চাকরি হবে, তখন পরে বয়স বেড়ে বেড়ে গেলেও কিন্তু কোনো সমস্যা নেই। তো বিষয়টা ক্লিয়ার কিনা? আমরা আছি স্যার, গুড। হাসান রাচিব ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। ও ধ্বনি বিপর্যয় গত ক্লাসে আমরা আলোচনা করে ফেলেছি, তাই না? ধ্বনি বিপর্যয় পিশাচ থেকে পিশাচ, সো এটা আর আলোচনা না করলেও চলছে। এরপর হচ্ছে সমীভবন। সমীভবন, সমীভবনও 3 ধরনের। একটা হচ্ছে প্রগত সমীভবন, আর হচ্ছে পরাগত সমীভবন, আর একটা হচ্ছে মধ্যগত সমীভবন। সো 2টা সমীভবন দেখেন। প্রগত মানে হচ্ছে প্রথমটার প্রভাবে পরেরটার প্রগত। দেখেন চক্র থেকে চক্র। আচ্ছা, পরাগত, এইটা একটু মানে এখানে স্পেলিং গুলো একটু ভুল হয়েছে, এটা আমি অন্য আরেকটা ক্লাসে আলোচনা করব। বিষমী ভবন, এটাও তো আলোচনা করে ফেলেছি, তাই না? বিষমী ভবন, বিষমী ভবন বলেছিলাম যে 2টা একই বর্ণ শরীর, দেখেন শরীর 2টা একই বর্ণ যদি থাকে তাহলে একটার যদি পরিবর্তন হয়, এটাও র আছে এটাও র আছে, তাহলে একটা পরিবর্তন হয়েছে ল, শরীর, লাল থেকে হয়েছে নাল। তো এটা হচ্ছে বিষমী ভবনের উদাহরণ। এরপরে দেখেন ব্যঞ্জন দিত। ব্যঞ্জন দিত, ব্যঞ্জন দিত আবার কি জিনিস? ব্যঞ্জন দিত মনে রাখবেন, আমরা যখন কোনো বিষয়ে জোর দেওয়ার জন্য আহ, 2টা বর্ণ ব্যবহার করি তার নাম হচ্ছে ব্যঞ্জন দিত। আমরা বলি ছোট, তাই না? ছোট থেকে কি বলি? ছোট্ট। কালারটা চেঞ্জ করে নিই।
আহ, আমরা কি বলি যে ছোট, এই যে ছোট থেকে কি বলি, ছোটকে বলি অনেক সময় ছোট্ট সোনামণি, তাই না? ছোট্ট। তাহলে আহ ছোট সোনামণিরা এদিকে এসো বলি, নাকি ছোট্ট সোনামণিরা তোমরা কেমন আছো এটা বলি? এই যে ছোট্ট, এই যে ছোট্ট টয়টাই করলাম অধিক জোর দেওয়ার জন্য, অধিক জোর দেওয়ার জন্য আমরা এই টয়টাই ব্যবহার করি। যা একইভাবে আমি বলি পাকা পাকা আমগুলো নিয়ে আসো বলি, নাকি পাক্কা পাক্কা আম, ভাই একদম পাক্কা পাক্কা রাজশাহী আম। তাহলে এই যে পাক্কা পাক্কা, হ্যাঁ, পাক্কা পাক্কা। তারপরে যদি বলি ভাই সকাল সকাল চলে এসো, এটা বলার চেয়ে আমরা জোর দিতে কি বলি, সকাল সকাল চলে এসো। আপনারা বলেন কিনা জানি না, তবে আমরা বলি। ভাই আমরা যদি বলি এই যে সকাল সকাল চলে এসো, এই যে সকাল সকাল, এই যে একটা বর্ণকে ডাবল করা হয়, এটার নাম হচ্ছে ব্যঞ্জনযুক্ত। কেন করা হয়? জোর দেওয়ার জন্য। কিসের জন্য? জোর দেওয়ার জন্য। এরকম জোর দেওয়ার জন্য যদি কোনো বর্ণের দ্বিত করা হয়, বর্ণ দ্বিত করা হয়, তাহলে তার নাম ব্যঞ্জন দ্বিত বা লং কনসোন্যান্ট। এটার নাম হচ্ছে লং কনসোন্যান্ট। যেমন পাকা থেকে পাক্কা, পাকা থেকে পাক্কা। সকাল থেকে কি হয়? সকাল, সকাল থেকে সকাল। এটা কিসের উদাহরণ? ব্যঞ্জন দ্বিতের উদাহরণ। এই বিষয়টা ক্লিয়ার কিনা একটু কমেন্টসে জানান, দ্রুত জানান ক্লিয়ার, দ্রুত জানান ক্লিয়ার। অসাধারণ ক্লাস হচ্ছে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের এই ধরনের কমপ্লিমেন্ট পেলে আমি আরো বেশি উৎসাহিত হব। তাহলে বিষমী ভবন এবং ব্যঞ্জন দ্বিত, আশা করি এটা ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। নেক্সট আমরা যাব ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন চ্যুতি। আচ্ছা, ব্যঞ্জন বিকৃতি আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, ব্যঞ্জন চ্যুতিটা নিয়ে আলোচনা করতে হবে, তাই না? ব্যঞ্জন চ্যুতি নিয়ে আলোচনা করতে হবে। ব্যঞ্জন চ্যুতি মানে ব্যঞ্জন বিকৃতি আর ব্যঞ্জন চ্যুতি, এইটা যদি একটু আমি অন্যভাবে বলি, দেখেন বড় দিদি, এই যে বড় দিদি, বড় দিদি, এই বড় দিদি থেকে হয়েছে বড়দি। কি হয়েছে? বড়দি। আমরা কিন্তু বড় দিদি বলি না, কি বলি? বড়দি, বড়দা, বড় দাদা বলি না, কি বলি? বড় দাদা। তাহলে এই যে একটা দি, এটা কি হয়ে গেল? চ্যুত হয়ে গেল। চ্যুত মানে কি? ছুটে গেল। চ্যুত মানে কি? চ্যুত মানে কি? ছুটে গেল, বাদ দিয়ে দিল। তাহলে এই যে বড় দিদির পরিবর্তে বড়দি হচ্ছে, এটা কিসের উদাহরণ হবে? ব্যঞ্জন চ্যুতি। চ্যুতি মানে কি? চ্যুতি মানে বাদ দেয়া, ছেড়ে দেওয়া, ফেলে দেয়া। তাহলে বড় দিদির পরিবর্তে যদি বড়দি হয়, তাহলে কিসের উদাহরণ হবে? বাইরে আমার বলুন, এটা কিসের উদাহরণ হবে? বড় দিদি থেকে বড়দি হয়ে গেল, তাহলে এটা হবে এই যে চ্যুতে, মানে চ্যুত হলো। চ্যুত, একটা গাছ থেকে পাতা পড়ে যাওয়া, এটা কি বলে? চ্যুত, বিচ্যুত, তাই না? তাহলে ব্যঞ্জন চ্যুতি মানে বড় দিদি থেকে বড়দি, বড় দাদা থেকে, বড় দাদা থেকে, বড় দাদা আমরা কয়জন বলি? বড়দা বলি। বড়দা কেমন আছো? বড়দা, বড়দা, তাই না? তাহলে এই যে দাটা চ্যুত হয়ে গেল, চ্যুত মানে বিচ্যুত হয়ে গেল, মানে ঝরে গেল, পড়ে গেল, এর নাম কি? এর নাম হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। এই ব্যঞ্জন চ্যুতি বিষয়টা ক্লিয়ার কে কে? একটু কাইন্ডলি কমেন্টসে জানান, কাইন্ডলি কমেন্টসে জানান যে ব্যঞ্জন চ্যুতি এটা ক্লিয়ার কিনা। ইকবাল মাহমুদ বলেছেন ক্লিয়ার, ইকবাল মাহমুদ বলেছেন ক্লিয়ার। আচ্ছা, আমাদের সাদিক স্যারের কিন্তু অসাধারণ নিবন্ধনের বই আছে, যারা অর্ডার করতে চান অবশ্যই সাদিক স্যারের বইটা নিতে পারেন, নিঃসন্দেহে একটা ভালো বই, অনেক গবেষণালব্ধ বই, অর্ডার করতে পারেন। আচ্ছা, নেক্সট হচ্ছে আহ, তাহলে আমরা ব্যঞ্জন বিকৃতি, এই যে বর্ণ কিন্তু চেঞ্জ হবে। ব্যঞ্জন বিকৃতি বলেছিলাম কি? এই যে ব আছে, হয়ে গেছে প, ধোবা ধোপা, কবাট কপাট, ধাইমা হয়ে গেছে দাইমা। আশা করি ব্যঞ্জন বিকৃতি মানে একটা ব্যঞ্জন বর্ণ ছিল, সেই বর্ণটা পাল্টানো হলো, অর্থাৎ একটা গার্লফ্রেন্ড ছিল, সেই গার্লফ্রেন্ড পাল্টিয়ে আরেকটা গার্লফ্রেন্ড নিয়ে আসা হলো। এখানে দাইমা ছিল, এই দাইমার জায়গায় সরি ধাইমা ছিল, ধ ছিল, এই ধ, এই গার্লফ্রেন্ড বাদ দিয়ে এখন সে নতুন গার্লফ্রেন্ড দ ধরেছে। এটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি, অর্থাৎ পুরো ব্যঞ্জন চেঞ্জ হয়ে যাবে। এখানে ব ছিল কবাট, একে বাদ দিয়ে এখন প নিয়ে আসা হয়েছে কপাট, এটাই হচ্ছে বিকৃতি। এটা কি? বিকৃতি। আর ব্যঞ্জন চ্যুতি মানে কি? ব্যঞ্জন চ্যুতি মানে দুইটা গার্লফ্রেন্ড ছিল, বড় দাদা, একটা গার্লফ্রেন্ড, একটা গার্লফ্রেন্ড, একটা গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে দিয়েছে বড়দা, তার মানে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। একটু ফাজলামে কি করে বললাম, আপনারা অন্যভাবে নিবেন না। তার মানে গার্লফ্রেন্ড চেঞ্জ করলে কি হয়ে যাচ্ছে? হ্যাঁ, একটার পরিবর্তে আরেকটা যদি নিয়ে আসে সেটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। আর গার্লফ্রেন্ড দুইটা ছিল, একটাকে বাদ দিয়ে দিলাম, সেটা হচ্ছে ব্যঞ্জন চ্যুতি।
সেটা হলো কি ব্যঞ্জন চ্যুতি। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। নেক্সট নেক্সট হচ্ছে আমরা অন্য টপিকস নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা বেশ কিছু এমসিকিউ যেটা বাছাই করার জন্য আপনাদের জন্য বাছাই করা কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। এখন উত্তর দেবেন যে কি হবে এর অ্যান্সার, কি হবে এর অ্যান্সার, দ্রুত অ্যান্সার দেবেন। এখানে বলছে গ্রাম থেকে গ্রাম কোন ধরনের পরিবর্তন হয়েছে? এটা কি স্বরের আগমন হয়েছে, স্বরের আগমন হয়েছে, নাকি ব্যঞ্জন বিকৃতি হয়েছে, নাকি অসমীকরণ হয়েছে, নাকি পরাগত সমীকরণ হয়েছে? কোনটা ঘটেছে? দ্রুত অ্যান্সার দেবেন, দ্রুত অ্যান্সার দেবেন। গ্রাম থেকে গ্রাম, গ্রাম থেকে গ্রাম, এটা কিসের উদাহরণ? প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, আজকে এই বিষয় নিয়ে তত বেশি আলোচনা করা হয়নি। মনে আছে কি আপনাদের? মনে আছে? স্বরাগম, দেখেন স্কুল, স্কুল থেকে স্কুল, তাই না? স্কুল। তাহলে এই যে একটা ধ্বনির আগমন ঘটলো, এটা কি আগমন? আগমন, আগমন ঘটেছে। তাহলে এখানে ওর কোনটার উদাহরণ হবে? দ্রুত অ্যান্সার দেন। গ্রাম থেকে এখানে দেখেন একারের আগমন ঘটেছে, একটা এতে একার, এ কি স্বরধ্বনি, এতে কি হয়? তাহলে একটা স্বরের আগমন ঘটেছে। তাহলে কিসের উদাহরণ হবে? দ্রুত অ্যান্সার দেন দেখি। 6 নম্বর, এটা 5 নম্বর, 5 নম্বরে অ্যান্সার দেন। তানজিলা মিলি বলেছেন হয়েছে। আব্দুল্লাহ আল ফারাবি বলেছেন অসম, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তারপরে তানজিলা মিলি বলেছেন এটা আদি স্বরাগম, আদি স্বরাগম। অন্যরা একটু অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। এবং যারা লাস্ট মোমেন্টে এসেছেন তাদেরকে বলবো যে এই ভিডিওটি একটু শেয়ার দেবেন, এই ভিডিওটি কি করবেন? শেয়ার দেবেন। দিলে কি লাভ হবে? লাভ হবে আমরা উৎসাহিত হব, বেশি ফ্রি ক্লাস পাবেন। আর আপনার কি লাভ হবে? এটা আপনার টাইম লাইনে থেকে যাবে, পরে এই ভিডিও হারিয়ে গেলেও খুঁজে পাবেন। সো ভিডিওটি শেয়ার দেবেন। এখন আমরা আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, অপিনিয়তি এটা আমি আচ্ছা এখন বলেন দেখি, বড় থেকে বড্ড, বড় থেকে বড্ড এটা কিসের উদাহরণ? 7 নম্বর, এটা 43তম বিসিএস এসেছে, 43তম বিসিএস এর প্রশ্ন। দেখেন ধ্বনি পরিবর্তন খুবই ইম্পর্টেন্ট, এটা আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে এটা বড় থেকে বড্ড, এটা কোন ধরনের পরিবর্তন, কোন ধরনের পরিবর্তন? 7 নম্বর প্রশ্নের উত্তর দ্রুত দিয়ে দেবেন, দ্রুত অ্যান্সার দেন। 7 নম্বরের প্রশ্নের উত্তর বড় থেকে বড্ড, বড় থেকে বড্ড কিসের উদাহরণ? এখন এই এই বিষয়টা আলোচনা হয়েছে, কিন্তু এখানে একটু আলোচনা বাদ পড়েছে, সেই আলোচনাটা কিন্তু এখনই পূর্ণতা পাবে, এখনই কিন্তু পূর্ণতা পাবে। দ্রুত অ্যান্সার দেবেন, দ্রুত অ্যান্সার দেবেন যে বড় থেকে বড্ড এটা কোন ধরনের পরিবর্তন? শেষের দিকে আলোচনা করেছি। তানজিলা মিলি থ্যাংক ইউ ভেরি মাচ। উত্তর বড় থেকে বড্ড এটা কি বিষমী ভবন? আচ্ছা, বিষমী ভবন বানানটা একটু ভুল হয়েছে, বিষমী ভবন এইটা বানানটা একটু ভুল হয়েছে, এটা বয়রস্যি হবে। এটা কি হবে? বিষমী ভবন নাকি সমীভবন নাকি ব্যঞ্জন দ্বিত নাকি ব্যঞ্জন বিকৃতি? যারা ক্লাস করেছিলেন তারা পারার কথা, যদিও এখানে একটু চেঞ্জ আছে। আমরা একটু আগেই আলোচনা করেছিলাম যে সকাল থেকে কি হয়েছিল, সকাল থেকে কি হয়েছিল? সকাল কিসের উদাহরণ বলেন তো? সকাল থেকে সকাল এটা ব্যঞ্জন দ্বিতের উদাহরণ। এখন আপনাদের কাছে খটকা লাগছে, এই যে বড়, বড়র সাথে বড্ড হলো, এখানে তো রড দিত হয়নি, তাহলে আমি কেন ব্যঞ্জন দিত বলবো? এ তো ডয়ডাই হয়ে গেল। এটা উত্তর হবে ব্যঞ্জন। মনে রাখবেন এই যে ডয়বিন্দু র, এই ডয়বিন্দু র এবং শুধু ড, এরা কিন্তু একে অপরের পরিপূরক, এরা একে অপরের পরিপূরক, এরা একে অপরের কি পরিপূরক। আপনি এই যে বড্ড, বড়র পরিবর্তে বড্ড বললেন, আপনি দুইটা র দেন তো, তাহলে উচ্চারণ করতে পারবেন? আপনি কি দুইটা দুইটা র দেন তো, এটা ব্যঞ্জন দ্বিত করার জন্য বড় দুইটা র দিয়ে উচ্চারণ করেন তো, আমি তো পাচ্ছি না। উচ্চারণ করলে এখন আপনারা হেসে ফেলবেন। সো এই যে লর পরিবর্তে এইটা বাংলা বানানে ওটা করা যাচ্ছিল না বলেই এর পরিপূরক কি আছে? ড, এই ডর দুইটা করা হয়েছে, বড় থেকে বড্ড। সো এটা ব্যঞ্জন দ্বিতের উদাহরণ। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এই আলোচনাটা সেই সময় করা হয়নি। ব্যঞ্জন দ্বিত তানজিলা, ইকবাল মাহমুদ ভট্ট, আব্দুল্লাহ আল ফারাবি
এটা কিন্তু বড্ড। থ্যাংক ইউ ভেরি মাচ যারা সঠিক অ্যান্সার দিয়েছেন। সারাদিন ক্লান্ত ছিলাম, বকবক করতে কষ্ট হচ্ছে, সো আপনারা একটু রিপ্লাই দেবেন, কষ্ট হলেও, এই জন্য কষ্ট হলেও রিপ্লাই দেবেন। তো আরেকটা প্রশ্নে যাব আমরা, কোনটি অপিনিহিতের উদাহরণ? 8 নম্বর প্রশ্নের উত্তর দেন। এটা বারবার আলোচনা হয়ে গেছে, অলরেডি অনেকবার আলোচনা হয়ে গেছে। দ্রুত অ্যান্সার দেবেন, কোনটি অপিনিহিতের উদাহরণ? 8 নম্বর প্রশ্নের উত্তর দেন, কোনটি অপিনিহিতের উদাহরণ? এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, এখন কতটা ইফেক্টিভ ওয়েতে আপনারা বুঝতে পেরেছেন তার পরীক্ষা চলছে। এটা কিন্তু প্রাইমারিতে এসেছে 2005 সালে। আমি সেই প্রশ্নগুলো বেছে নিয়েছি যেগুলো বারবার আসে। তো এখন পারছেন মানে পরীক্ষায়ও পারবেন, এখন পারছেন না মানে পরীক্ষায়ও না পারার সম্ভাবনা বেশি। আর এখন যদি না পারেন, এরপরেও বই পড়বেন, বারবার পড়বেন। আমার এই ক্লাস দেখেই শুধু সন্তুষ্ট থাকলে হবে না, এরপরে আপনার অসংখ্যবার রিভিশন দিতে হবে, তাহলে এটা আয়ত্তে আসবে, আদারওয়াইজ নট, আদারওয়াইজ নট। অপিনিহিতের উদাহরণ কোনটা? অপিনিহিতি মনে আছে? অপিনিহিতি এটা 1000 বার বলে ফেলেছি, যে পরের ইকার, পরবর্তী ইকার বা উকার যদি আগেই উচ্চারিত হয় তার নাম অপিনিহিতি। মনে আছে না? আজি থেকে কি হয়? আজি থেকে, আজি থেকে আইজ, আজি থেকে আইজ। আপনারা যদি আমি যে ক্লাসগুলো আলোচনা করছি এইগুলোই মনে রাখতে পারেন, এটাই এনাফ, এটাই আপনার নিবন্ধনের জন্য এনাফ। বিসিএস প্রাইমারি এখান থেকে চাকরিতে চলে আসবে। সো অত বেশি চাপ নেওয়ার দরকার নেই, খুবই অল্প আলোচনা, খুবই অল্প পড়া, কিন্তু একটু বুঝে পড়তে পারলে আপনার মনে থাকবে, আদারওয়াইজ মনে থাকবে না। সো এখানে কিন্তু উদাহরণ কোনটা হবে? অপিনিহিতের উদাহরণ আজি থেকে আইস। যারা সঠিক অ্যান্সার দিয়েছেন ধন্যবাদ, কমেন্টস আমি আর পড়ছি না। পরবর্তী প্রশ্ন উত্তর দেন, স্বরসঙ্গতির উদাহরণ কোনটি? স্বরসঙ্গতির উদাহরণ কোনটি? দ্রুত অ্যান্সার দিবেন। স্বরসঙ্গতি মনে আছে 3 ধরনের, পুরগত, মধ্যগত আর পরাগত, তাই না? স্বরসঙ্গতি কয় ধরনের? 3 ধরনের। স্বরসঙ্গতি উদাহরণ নিচের কোনটা হবে? দ্রুত অ্যান্সার দেন। দেন স্বরসঙ্গতির উদাহরণ। হইবে থেকে হবে নাকি জালিয়া জাইলা জেলে, দেশি থেকে দিশি, রাত্রি থেকে রাইত, কোনটা উদাহরণ হবে? দ্রুত অ্যান্সার দেবেন। আলহামদুলিল্লাহ, আমাদের লাইভে শেষ মুহূর্তে যারা ছিলেন তারা আছেন। তো আমি আপনাদের ওই কথাটাই বলবো, যারা শেষ পর্যন্ত লেগে থাকবেন তাদের ভালো কিছু হবে। হ্যাঁ, শেষ পর্যন্ত লেগে থাকবেন, শুধু আমার ক্লাসে বলে না, আপনার পড়াশোনায়ও লেগে থাকবেন, যে কাজে লাগবেন সেটা শেষ দিকে ছাড়বেন। তো আপনার ভালো কিছু হবে। আপনি 3 মাস পড়বেন আর পরে যে বলবেন আমার দিয়ে আর হবে না, হবে না। 3 মাস 1 বছর এগুলো দিয়ে এখন আর হবে না। যে কম্পিটিশন বাংলাদেশে এখন, লক্ষ লক্ষ বেকার, একটা নিবন্ধনের জায়গায় সেখানে 20 লক্ষ আবেদন করে, তাহলে বোঝেন। আর সেখানে সিট আছে 1 লক্ষ, 19 লক্ষকে ধরে পড়তে হবে, এটাই বাস্তবতা। নিবন্ধনে সিট আছে 1 লক্ষ সামথিং বা 1.5 লক্ষ, পরীক্ষার্থী থাকবে এবার 22 লাখ, আবেদন করবে 22 লাখ। 22 লাখ থেকে আপনাকে 20 লাখকে বাদ দেওয়া হবে। তাহলে আপনি বাদ দেওয়াদের দলে থাকবেন নাকি যারা থেকে যাবে তাদের মধ্যে থাকবেন? আপনাকে যদি থাকতে হয় তাহলে এই সব সময় পড়াশোনার মধ্যে থাকতে হবে। স্বরসঙ্গতির উদাহরণ কোনটি? আমরা আসলে এখন যদি অন্য কোনো ভিডিও বানাতাম, ফানি ভিডিও, আপনাদের দেখতেন কি জৌলুস নিয়ে দেখতেন, কিন্তু আমরা শিখতে আগ্রহী না, আমরা চাকরি চাই, আমরা পড়তে চাই না, এইটাই হচ্ছে বাস্তবতা। স্বরসঙ্গতির উদাহরণ কোনটি? স্বরসঙ্গতির উদাহরণ মনে আছে? স্বরসঙ্গতি আমরা যখন মানে দেশি, দে একবার সংবৃত উচ্চারণ করতে হচ্ছে, আর শি একটা বিবৃত উচ্চারণ করতে হচ্ছে, দেশি। তাহলে এইটাকে আমরা দেশি বলতে আপ অ্যান্ড ডাউন করতেছি, এটাকে মুখ সহজী ভাষায় বলে দিশি, দিশি আম, দিশি ডিম, দেশি মুরগি, দিশি। এইটা হচ্ছে স্বরসঙ্গতি। অর্থাৎ এই যে শেষের স্বরের সাথে প্রথম স্বরের মিল রেখে যে সঙ্গতি হলো, এটা পরাগত স্বরসঙ্গতি। এটা হচ্ছে স্বরসঙ্গতির উদাহরণ কোনটি? এটা তো স্বরসঙ্গতির 3 প্রকার চাইনি, আরো সহজ করে বলেছে যে স্বরসঙ্গতির উদাহরণ কোনটি, এই দেশি থেকে দিশি। আর রাতি থেকে রাইত, এই যে পরের ইকার আগে উচ্চারণ হয়েছে, এটা অপিনিহিতের উদাহরণ। এটা কিসের উদাহরণ? এটা অপিনিহিতের উদাহরণ। জালিয়া জাইলা জেলে, জাইলা হবে হইবে, এটা হচ্ছে ভিন্ন ভিন্ন উদাহরণ। এটা এখন আর বেশি বলতে চাই না, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা আরেকটা টপিকে যাব, যে নিচের কোনটিতে মধ্য স্বরালোপ ঘটেছে? একটু আগেই আলোচনা করেছিলাম স্বরালোপ। আমি যে বলেছিলাম যে সবকিছু আসে মধ্য স্বরালোপ, মাঝখানতে একটা স্বরালোপ পাবে। পল্লী কর্মসংস্থান সহায়কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে এসে 2014 সালে বিভিন্ন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হয়, তার দৃষ্টান্ত দেওয়ার জন্য কিন্তু এই প্রশ্নগুলো আপনাদের সাথে অ্যাড করে দেওয়া হলো। বলেন মধ্য স্বরালোপ ঘটেছে কোনটা? গামছা, মশারি, লুঙ্গি, চাদর। দ্রুত অ্যান্সার দেবেন। 15 নম্বর।
এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে আপনাদের সাথে আলোচনা করে ফেলেছি। দ্রুত অ্যান্সার দেবেন। গামছা থেকে নিচের কোনটা? গামছা, মশারি, লুঙ্গি, চাদর, কোনটা কোনটা হচ্ছে মধ্য স্বরলোপের উদাহরণ? মধ্য স্বরলোপের উদাহরণ কোনটা? দ্রুত অ্যান্সার দেবেন। দেখি কারা কি অ্যান্সার দিয়েছে, আমি একটু দেখে নিই। আচ্ছা, রিজাউল ইসলাম রিয়াদ বলেছেন খ, তারপরে হচ্ছে আব্দুল্লাহ আল ফারাবি বলেছেন এ। অন্যরা অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন যে কোনটা মধ্য স্বরালোপ। স্বরলোপ মানে মনে আছে, স্বর মানে স্বরধ্বনি, অ এগুলো, আর লোপ মানে কি? বিলুপ্ত হয়ে যাবে, হারিয়ে যাবে। এরকম বিলুপ্ত হয়ে গেছে কোন জায়গায়, সেটা একটু অ্যান্সার দেন। আপনাদের আরও প্রত্যাশা করছিলাম অ্যান্সার, ভুলে গিয়েছেন। যারা ভুলে গেছেন তাদের জন্য বলি, সঙ্গে সঙ্গে এই ভিডিও শেষ হওয়ার সাথে সাথে আপনারা এই ভিডিওটি আরেকবার দেখবেন এবং একসাথে বই নিয়ে বসবেন, তাহলে এই ভুলগুলো আর হবে না। দেখেন, স্বরালোপ মানে মাঝখান থেকে যদি স্বরের লোপ পায়, তাহলে আমি বলেছিলাম গামোসা, আগে কিন্তু গামোসা বলতো, গামোসা এটা মূল শব্দ ছিল, কিন্তু এখন সেটা এই মো, ও, ও, এই যে এই ধ্বনিটা বাদ দেওয়া হয়েছে, দিয়ে এখন বলা হয় গামছা। এখন কি বলা হয়? গামছা। এই যে ও ধ্বনিটা বাদ দিয়েছে, তাহলে এটা মধ্য স্বরলোপের উদাহরণ। মাঝখানে যে ধ্বনি সেটা বাদ করেছে, তাই এর নাম কি? মধ্য স্বরলোপের উদাহরণ। আশা করি আপনারা পানির মতো ক্লিয়ার হয়েছেন। পানির মতো ক্লিয়ার মানে কি? পানি যেমন মুখে দেওয়ার সাথে সাথে পেটে চলে যায়, অনুরূপভাবে এই টপিকসটা আপনাকে বলার সাথে সাথে আপনার মাথায় গেঁথে গেছে। এটার নাম হচ্ছে, বলেন ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? দুর্নীতি দমন কমিশন। বহু জায়গায় এই অধ্যায় থেকে প্রশ্ন আসে না এমন কোনো টপিকস নেই যেটা আমি একদম সাল তারিখ সহ বলে দিচ্ছি যে কোথায় কোথায় এসেছে। ধ্বনি পরিবর্তনের উদাহরণ কোনটি? সরি, ধ্বনি বিপর্যয় অনেকবার বলে, আজি থেকে আইজ নাকি পিশাচ থেকে পিচাস, নাকি পাকা থেকে পাক্কা, নাকি স্কুল থেকে স্কুল? দ্রুত অ্যান্সার দিবেন। কোনটা কোনটা কিসের উদাহরণ? দ্রুত দিবেন। এতক্ষণ ধরে আলোচনা করেছিলাম, সব বিষয় নিয়ে আলোচনা করে তারপরে আপনাদের প্রশ্ন দিচ্ছি, যাতে করে আপনারা পারেন। তানজিলা মিলি, আপনাকে খুবই অ্যাক্টিভ মনে আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার এই ধরনের লেগে থাকা খুবই ভালো লাগলো। রেজাউল ইসলাম জিয়াদ, অন্যরা একটু অ্যান্সার দেন, লাইভে তো অনেকেই আছেন, অ্যান্সার দেন, সাহস পাচ্ছেন না। ভুল হোক, হ্যাঁ ভুল হোক, ভুলের মধ্য দিয়ে মানুষ শেখে। ধ্বনি বিপর্যয় বলেছিলাম, ঝড়ে যদি আপনার বাড়ির জিনিস অন্যের বাড়ি চলে যায়, আর অন্যের বাড়ির জিনিস যদি আপনার বাড়ি ঝড়ে উড়ে আসে, তাহলে স্থানান্তর হয় না? এটাকে বলে ধ্বনি বিপর্যয়। অর্থাৎ একটা বর্ণ এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, অন্য জায়গায় বর্ণ আরেক জায়গায় সেই জায়গায় চলে আসবে, সেটাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। তাহলে দেখেন, এই যে পিচাসের এখানে এই ঘটনাটা ঘটেছে, এই তালবুসা মাঝখানে ছিল, গিয়েছে শেষে, এই চোয়া শেষে ছিল, এটা এসেছে মাঝখানে, অর্থাৎ এইটা বিপর্যয় ঘটে গেছে, মানে একটা লন্ডভন্ড হয়ে ঝড়ে এ জায়গার গা মাল এধার গা মাল উধার গা চলে গেছে, এধার গা মাল ও এধার গা চলে গেছে, সুতরাং ধ্বনি বিপর্যয়ের উদাহরণ এটা। আর আজি থেকে আইজ, এটা অপিনিজির উদাহরণ। পাকা থেকে পাক্কা, এটা ব্যঞ্জন দ্বীপের উদাহরণ। আর স্কুল থেকে স্কুল, এটা ই ধ্বনির আগমন ঘটেছে, এটা স্বরাগম ঘটেছে, এটা আদি স্বরাগমের উদাহরণ। আশা করি আপনারা সম্পূর্ণটা ক্লিয়ার হয়েছেন। ক্লিয়ার কিনা? যারা ক্লিয়ার তারা একটু লেখেন যে ক্লিয়ার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার কিনা, অল ক্লিয়ার কিনা। ইকবাল মাহমুদ বলেছেন হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ যারা কমেন্ট করেছেন। আমরা আরো কিছু প্রশ্ন দেখি, আরো কিছু প্রশ্ন দেখি। যে এরপরে বলেন, নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? আমি বলেছিলাম যে আমি যখন ঢাকায় ছিলাম তখন, আচ্ছা এটা বললে তো উত্তরটা পেরে যাবেন। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? রিস্কা, নাকি বিলিতি, নাকি শিয়াল, নাকি স্কুল? কোনটা হবে? দ্রুত অ্যান্সার দেবেন। আপনাদের অ্যান্সার দিতে একটু বেশি সময় লাগছে, আর একটু নেট স্লো হওয়ার কারণে আপনারা যখন অ্যান্সার দিচ্ছেন তার আরও 1 মিনিট পরে আমার কাছে রিপ্লাইটা আসছে। আচ্ছা, হাসান রাজীব বলেছেন ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের অসংখ্য কমেন্টস এসেছে, অসংখ্য কমেন্টস এসেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি। দেখি কে কে অ্যান্সার দিয়েছেন ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। আচ্ছা, অল ক্লিয়ার। রিজাউল ইসলাম বলেছেন ক, তানজিলা মিলি বলেছেন ক, আরও অনেকে একটু অ্যান্সার দেন দ্রুত। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ অনেক সুন্দর করে বুঝিয়েছি, ঝড় একটা বিপর্যয়, সেইটা দিয়ে বুঝাইছি। অর্থাৎ বিপর্যয়ে কি হয়? বর্ণের পরিবর্তন হয়, এক জায়গার বর্ণ আরেক জায়গায় চলে যায়। আমরা মূলত জানি কি? রিক্সা, তাই না? আমরা কি জানি? রিক্সা। কিন্তু ঢাকার মানুষ, আমি যে ঢাকায় যে বলছে কি রিস্কা, এই রিস্কা যাবে, এই রিস্কা, রিস্কা কি বলে? রিস্কা।
তাহলে এই যে দেখেন এই দন্তুসার শেষে আর ক মাঝখানে ছিল শেষে চলে গেছে, এই যে বর্ণের ধ্বনির পরিবর্তন হয়ে গেছে। রিস্কা, রিস্কা থেকে হয়েছে রিক্সা, তাই না? রিক্সা থেকে হয়েছে রিস্কা, তার মানে এইটাই ধ্বনির বিপর্যয় ঘটে গেছে। এই ক দন্তুসার জায়গায় আর দন্তুসা কর জায়গায় চলে এসেছে, এখানে রিস্কা হয়ে গেছে। তার মানে এখানে কিন্তু ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটা? এই রিস্কা। আর বিলিতি, এই বিলিতি কি? এটা স্বরসংগতির উদাহরণ। ছিল কি? বিলাতি, তাই না? কি ছিল? বিলাতি। এখন বলছে ভাই আমি রসিকা তুমি শেষে রসিকা, তুমি একা মাঝখানে, এটা থাকবে কেন? আমাদের সাথে মিল রেখে সঙ্গতি রেখে তুমি পরিবর্তন হও। তাই পরিবর্তন হয়েছে বিলিতি। কি হয়েছে? বিলিতি। তার মানে এটা সঙ্গতি রেখে হয়েছে, তাই এর নাম স্বরসংগতি। কি স্বরসংগতি? এটা মধ্যগত স্বরসংগতি। আমার মতো আপনারাও ক্লিয়ার হবেন ভাই, আমি কিন্তু বাংলার প্রকৃত বাংলার স্টুডেন্ট না। আপনাদের সত্যি কথা বলে দিই, আমি বাংলার স্টুডেন্ট না, কিন্তু বাংলা আমার ভালো লাগে, বাংলা ভালো পারি, এটা আমার। একই সাথে আমি গণিতটা বেশি ভালোবাসি। সো আমি যদি পারি আপনারাও পারবেন, আমি যদি পারি আপনারাও পারবেন, তবে চেষ্টা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। দেখেন তাহলে নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? এটা কিন্তু বিলাতি থেকে বিলিতি, বিলাতি থেকে বিলিতি। সো এটা এটা সরল এর উদাহরণ উত্তর হবে রিস্কা, তাই না? আর এটা হচ্ছে সরলভ, আর স্কুল এটা স্বরের আগমন, আর শিয়াল হচ্ছে প্রাতিপদিক সমান মূল শব্দ, তাই না? নেক্সট আরেকটা প্রশ্নে যাই। কোনটি বিষমী ভবনের উদাহরণ? বিষমী ভবন মনে আছে? বিষমী ভবন, বিষমী ভবন, বিষমী ভবন, বিষমী ভবনের উদাহরণ কোনটি? দ্রুত অ্যান্সার দেবেন। বিষমী ভবনের উদাহরণ কোনটি? এইটা কোন পরীক্ষায় এসেছে? সরকারি মাধ্যমিকে 19 সালে এসেছে। এটাও কিন্তু বিষমী ভবন, ব্যঞ্জন বিকৃতি এবং আর একটা ধ্বনি বিপর্যয় একসাথে কম্পেয়ার করে আলোচনা করেছিলাম, মনে আছে আপনাদের? প্রথম থেকে যারা ছিলেন তাদের পারা উচিত যে বিষমী ভবনের উদাহরণ কোনটি, বিষমী ভবনের উদাহরণ কোনটি? দ্রুত আনসার দেবেন। এখানে অঙ্ক থেকে আঁকো, লাল থেকে নাল নাকি কাজ থেকে কাজ, পুঁথি থেকে পুঁথি, দ্রুত অ্যান্সার দেবেন, দ্রুত। মাশাল্লাহ, আপনারা লাস্ট মোমেন্টে যে কয়জন ছিলেন তারা জাননি, আমার কথা শুনে হোক বা নিজেদের শেখার জন্য হোক। ইকবাল মাহমুদ বলেছেন খ। অন্যরা একটু অ্যান্সার দেন, দ্রুত দ্রুত অ্যান্সার দেন। ও 11টা 20 বেজে গেছে, আমি তো নিজেও, আমার আসলে হুঁশ থাকে না, আমি যখন ক্লাস নিই তখন কখন কয়টা বাজে এই বিষয়টা খেয়াল থাকে না। আসলে তো অনেক রাত হয়ে গেছে। কোনটি বিষমী ভবনের উদাহরণ মনে আছে? যে দুইটা সমবর্ণ যদি থাকে, দুইটা যদি সমবর্ণ থাকে, কি বলেছিলাম? যদি দুইটা সমবর্ণ থাকে, যদি দুইটা, যেমন শরীর, যেমন শরীর, দেখেন এই যে শরীর, এটাও র এটাও র, দুইটা সমান ছিল, তো আমরা কি শরীর বলি নাকি শরীর বলি? কি বলি? শরীর বলি না? এই যে একটা বর্ণের দুইটা সমান বর্ণকে একটা অসমান করে দিলাম, তাই এর নাম বিষমী ভবন, এর নাম বিষমী ভবন। শরীর থেকে শরীর, তাহলে এই লাল থেকে হয়ে যাবে নাল, লাল থেকে হয়ে যাবে নাল, লাল থেকে হয়ে যাবে নাল। যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অঙ্ক থেকে আকু রেজাউল ইসলাম। আবার একটু বুঝে নেন, শরীর দুইটা সমান বর্ণ যদি থাকে, একটাকে অসমান করা হলে সেটা হবে বিষমী ভবন, সেটা কি হয়ে যাবে? বিষমী ভবন। আশা করি আপনারা ধ্বনি পরিবর্তনের গত ভিডিওটি এবং এই ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে কোনো পরীক্ষায় আপনার ধ্বনি পরিবর্তনের যে প্রশ্ন আসবে আপনি 100% অ্যান্সার করতে পারবেন, 100% অ্যান্সার করতে পারবেন। বিশ্বাস না হয় আপনি ভিডিওটি আরও দেখুন। নিচের কোনটি আদি স্বরাগম? আদি মানে কি? শুরুতে স্বরাগম। এটা কিন্তু প্রাইমারিতে 2016 সালে এসেছে। দেখেন জলের মতো ক্লিয়ার হয়ে গেছে কিনা, জলের মতো ক্লিয়ার হয়ে গেছে কিনা। আদি স্বরগম, আদি মানে কোথায় শুরুতে আগমন ঘটেছে স্বরের, কোথায়? রত্ন থেকে রতন নাকি স্ত্রী থেকে স্ত্রী, গ্রাম থেকে গ্রাম নাকি স্নেহ থেকে স্নেহ, কোনটা হবে? কোনটা হবে? দ্রুত অ্যান্সার দেবেন। 40 নম্বর প্রশ্ন, কোনটি আদি স্বরগমের উদাহরণ? কোনটি আদি স্বরগমের উদাহরণ? দ্রুত অ্যান্সার দেবেন। এবং এটাই আমাদের লাস্ট প্রশ্ন। এর মধ্য দিয়ে আশা করি ধ্বনি পরিবর্তনের আর কোনো সমস্যা আপনাদের থাকবে না। তানজিলা মিলি বলেছেন খ নম্বর অ্যান্সার হবে, তানজিলা মিলি বলেছেন খ নম্বর অ্যান্সার হবে। আমরা একটু দেখে আসি কোনটা আসলে সঠিক অ্যান্সার হবে। তানজিলা মিলি বলেছেন খ নম্বর। আসলে স্বরাগম কিন্তু 3 ধরনের, আদিতে হয়, মধ্যে হয় আর শেষে হয়। আদি স্বরাগম,
মধ্যস্বরাগম আর অন্তঃস্বরাগম, তাই না? স্বরের আগমন ঘটে। এই যে স্ত্রী, স্ত্রী, স্ত্রী থেকে কি হয়েছে, এই ই ধ্বনির একটা আগমন ঘটে গেছে, তাহলে এইটাই কিন্তু হবে আদি স্বরাগম। একইভাবে স্কুল থেকে, স্কুল থেকে, স্কুল থেকে কি হয়ে গেল, স্কুল থেকে স্কুল, এই যে ই ধ্বনির আগমন ঘটেছে, এটা কিসের উদাহরণ, এটা আদি স্বরগমের উদাহরণ। এই যে ইর আগমন ঘটেছে, ইর আগমন ঘটেছে, শুরুতে আগমন ঘটেছে, তাই আদিতে আগমন ঘটেছে, তাই এর নাম আদি স্বরগম। এর নাম কি, আদি স্বরগম। এটাও কিন্তু প্রাইমারি প্রশ্ন। তো আমি কিন্তু আপনাদের কথা দিয়েছিলাম যে এইটা নেভার মিসিং টপিক, সব জায়গায় আসে। আমরা দেখলাম বিসিএস এ আসছে, প্রাইমারিতে আছে, শিক্ষক নিবন্ধনে আসছে, দুর্নীতি দমন কমিশনে আসছে, তারপরে মাদক দ্রব্যে আসছে, আরো কোনো এমন কোনো জায়গা নেই যে এখান থেকে প্রশ্ন আসে না। সো আশা করি ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আগামীতে আপনাদের সাথে আরো বেশি বেশি ক্লাস নেওয়ার ইচ্ছা আছে। সাদিক স্যারের যে আতিথেয়তা, ভালোবাসা, তার মুগ্ধতাই, তার সৌজন্যে আরো ক্লাস আপনাদের সাথে নেব। তবে আপনাদের ডিটারমাইন্ড হতে হবে যে না, স্যারের ক্লাসগুলো আমরা ইফেক্টিভলি শুনবো, দেখব, সেই অনুযায়ী প্রস্তুতি নেব, তবেই কিন্তু আমি ক্লাস নেব, আদারওয়াইজ কিন্তু আমি নেব না। তো সবার জন্য শুভকামনা, দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। শেষ মুহূর্তে আমাকে সবাই একটা লাভ রিয়াক্ট দেবেন, এবং আজকের ক্লাসটি কেমন হয়েছে এক শব্দে লিখবেন। আলহামদুলিল্লাহ লিখবেন, কেউ ভালো লিখবেন, কেউ লিখছে খুবই ভালো হয়েছে, এরকম একটা কমেন্টস দিয়ে তারপরে বিদায় নেবেন। সবার জন্য শুভরাত্রি, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিওতে।